আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমাদের সাথে আমরা কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা তোমাদের বলেছিলাম যে আজকে 9:30-এ তোমাদের সাথে ট্যালেন্ট হান্টের রেজাল্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমি তোমাদের কাউসার আহমেদ ভাইয়া এবং আমি হিমেল এবং আমি শাহরিয়ার বাবলা আছি তোমাদের সাথে। আচ্ছা, তো আমরা বেশি দেরি না করে তোমাদের যে প্রাসঙ্গিক জায়গা সেটা নিয়ে কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ বলে আমরা শুরু করতেছি। আজকে তোমাদের প্রতি আমাদের একটা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, মোবারকবাদ। আমরা অভিভূত তোমরা যেভাবে আসছো, অংশগ্রহণ করছো পরীক্ষাতে, এবং আমাদের প্রতি তোমাদের যে রেসপন্স, যে ভালোবাসা, এটা আমাদেরকে মুগ্ধ করছে। আমরা সারা দেশে তোমাদের যে উপস্থিতি লক্ষ্য করেছি আমাদের ব্রাঞ্চগুলোতে, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট নিয়ে তোমাদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা এবং উদ্ভাস ভার্সিটি খ এই সম্পর্কে তোমাদের মধ্যে যে আগ্রহ, যে জানার মানসিকতা আমরা লক্ষ্য করছি আজকে, এটার জন্য আমরা সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ। তো দেখো, ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট 2024-এর প্রশ্ন সলভ এবং ফলাফল প্রকাশ, তার আগে কিছু কথাবার্তা আমরা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি তোমাদের বাবলা ভাইয়াকে সামনে একটু ডেকে নেব। আমরা তোমাদের জন্য কিছু স্পেশাল কিছু ফিচার, কিছু ইনফরমেশন তোমাদের জন্য রেডি রাখছি, সেগুলো নিয়ে তোমাদের সাথে চলো কথাবার্তা বলি। ফার্স্ট অফ অল, আজকের যে পরীক্ষাটা ছিল, তোমাদেরকে আমরা কোশ্চেন স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করছিলাম বারবার, যে কেমন লাগছে, এবং তোমরা বলতেছিলে যে ভাইয়া প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, আজকে যে মার্কগুলো তোমরা পাইছো উপরের দিকে, সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা হচ্ছে টপ করে, এরকম একটা নম্বর পায় কিন্তু তারা টপ করে। এবং সেখান থেকে আমরাও এটা আসলে মানে নিজেদের মধ্যে একটা উপলব্ধি তৈরি করতে পারছি যে আমাদের কোশ্চেনটা আসলে ওই রকমের একটা স্ট্যান্ডার্ড আসলে মেনটেন আমরা করতে পারছি, আই থিঙ্ক। কারণ যেরকম নম্বর পায় আমরা দেখছি যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে টপ করে, ঠিক ওই রকমের একটা নম্বর আজকের যে আমাদের পরীক্ষা ছিল, ঠিক ওই রকম নম্বর পাই তোমরা কিন্তু টপ করছো। এবং আমরা তোমাদের জন্য কথা দিয়েছিলাম যে 3টা আলাদা আলাদা করে মেরিট করব, তাই না? অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য 3টা আলাদা আলাদা করে মেরিট থাকবে। তো 3টা আলাদা করে মেরিট আমরা তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, এবং আশা করবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। বাবলা, যদি তাদের সাথে কিছু একটা যোগ করো। প্রথমত আমি যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, তোমাদের এখানে মন খারাপ করার কিছুই নেই। আমি একটা কথা, আজকে যখন আমি অফলাইন সেমিনার নিতেও গিয়েছি, আমার ক্লাস হয়তো অনেকে পেয়েছো, আজকে সেমিনার হয়তো পেয়েছো, একটা কথা বলেছি, এখানে 100 নম্বরের ভেতরে তুমি যদি 30 পাও, 40 পাও, মন খারাপ করার কিছু নেই। 100-তে 100 পাওয়ার প্রয়োজন হয় না বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে বি ইউনিট বা ডি ইউনিট যখন ছিল, তখন যদি অ্যানালাইসিস করে দেখো, লাস্টের দিকের সাবজেক্টগুলো 65% মার্কস পেয়েছে। শুরুর দিকে মেধা তালিকায় থাকার জন্য 75% মার্কসই মোর দ্যান ইনাফ। তাইলে 2 দিন বা 3 দিনের প্রিপারেশনে যে স্টুডেন্ট তোমরা 30% 40% মার্কস পাচ্ছ, তারা যদি 3 মাস 4 মাস ব্যাপী আমাদের এই কম্প্রিহেন্সিভ কোর্সটা করে, সেই 40%কে 70% বানানো কি খুব বেশি কঠিন ভাইয়া? মোটেই কঠিন না, মোটেই কঠিন না। এবং তোমরা সেই জায়গাটাকে টাচ করতে পারবা। আজকে তোমাদের মধ্যে সেই ক্যালিবার আমরা কিন্তু লক্ষ্য করছি। তোমাদের অনেকের কোশ্চেনগুলো আমাকে যথেষ্ট আনন্দ দিচ্ছিল, এবং আমরা আমাদের টিচারদের কাছ থেকে শুনতেছিলাম, সারা দেশে যারা ছিল, যে তোমরা যেসব জিনিস জানতে চাচ্ছ, খুবই প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় কিছু পয়েন্ট তোমাদের কোশ্চেনে ছিল। তো সেই জায়গা থেকে আসলে কি হাদিসে আসছে যে প্রশ্নই হচ্ছে জ্ঞানের অর্ধেক। কে কেমন প্রশ্ন করে সেখান থেকে বোঝা যায় তার জ্ঞানের লেভেলটা কি। তো তোমাদের যে প্রশ্ন, তোমরা যে নম্বরটা ক্যারি করছো, সবকিছু মিলে আমরা তোমাদের উপর যথেষ্ট আনন্দিত, খুশি। জি ভাই, আমি যদি এখন আমাদের আজকে এজেন্ডাটা ভাগ করি, আজকে লাইভের উদ্দেশ্যটা কি? প্রথমত, আমরা আজকে যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষার সবগুলো প্রশ্ন সলভ করে তোমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ অ্যাডমিশন সিজনে প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি ভ্যালুয়েবল। এই জন্য আমাদের সিস্টেমটাকে আমরা এমনভাবে সাজিয়েছি, শুধু আজকের পরীক্ষা না, আজকের পরবর্তীতে উদ্ভাসের জার্নিতে তোমরা যতগুলো ডেইলি এক্সাম দিবে, উইকলি বা মান্থলি এক্সাম, যা এক্সামই দাও না কেন, আমাদের সিস্টেমের অটোমেটিক চলে আসবে সবচেয়ে বেশি স্টুডেন্ট কোন প্রশ্নটিতে যে আটকাচ্ছে, হয় তারা অ্যান্সার করেনি বা অ্যান্সার করলেও তারা ভুল করেছে। এরকম সিস্টেম জেনারেটেড যে প্রশ্নগুলো, সেরকম প্রশ্নগুলো নিয়ে আমরা তোমাদের একটু সলভ দেখিয়ে দেব, ঠিক আছে? অ্যান্ড বাকি যতগুলো প্রশ্ন আছে পূর্ণাঙ্গ একটি সলভ আগামীকালকের মধ্যে আমাদের যে গ্রুপটি আছে, ফেসবুক গ্রুপ ভার্সিটি খ বি ইউনিট উদ্ভাস, সেই গ্রুপে আমরা এই সলভের পিডিএফটি আপলোড করে দিব। তাহলে আজকের আমাদের এই লাইভের প্রথম অংশে আমরা বিভিন্ন বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের বিভিন্ন কনফিউজিং প্রশ্নগুলো বা যেখানে তোমরা ভুল করেছো সেই প্রশ্নগুলো সলভ করব। দ্বিতীয় অংশে যে অ্যাডমিশন রিলেটেড তোমাদের কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, কারণ এভাবে হয়তো ফর্মালি আর কবে তোমাদের সাথে দেখা হবে, এখন যেহেতু অনেকে এক হয়েছো, তোমাদেরকে পরামর্শ দেওয়ার এটাই মনে হয় সুযোগ। এবং ফাইনালি আমরা তোমাদের রেজাল্টটি অ্যানাউন্স করে দিব। তো আর দেরি না করে আমি প্রথমে ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই যদি বাংলার পার্টটা ওদেরকে একটু সলভ করে দিতেন। ভাই থ্যাংক ইউ বাবলা। তো আমরা তোমাদের সাথে বাবলা অলরেডি বলে দিয়েছি যে সবগুলো কোয়েশ্চেন নিয়ে হয়তো কথা বলবো না, বলার দরকারও হবে না।
কারণ আমরা দেখছি যে তোমরা কিছু কিছু জায়গায় ভুল করছো। একটু দেখো, আমি একটু প্রশ্ন নিয়ে তারপরে কথাটা বলি। এটা নিয়ে আমরা কথা বলছি। দেখো এখানে একটা প্রশ্ন, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের শেষে কি যোগ করলে দীর্ঘই না হয়ে রস্যই হয়? আচ্ছা, এই প্রশ্নটা অ্যানালাইসিস একটু নিচে লক্ষ্য করে এখান থেকে আমরা এতে বলছি হচ্ছে 19%, অর্থাৎ তোমরা 19% হচ্ছে উপরেটা অ্যান্সার করছো, বিতে অ্যান্সার করছো 31%, সিতে করছো 23%, ডিতে করছো 27%, আর কারেক্ট অ্যান্সার ছিল হচ্ছে 19%, অর্থাৎ এই 19% যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। আর রং অ্যান্সার করছো হচ্ছে 80%। আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা কিন্তু বের করে নিয়ে আসছি। একটু খেয়াল করো, আমরা তোমাদেরকে প্রশ্ন করেছি, পরীক্ষা নিয়েছি, এটা এরপরেই কিন্তু আমরা ক্ষান্ত হই না। তোমাদের কোন জায়গায় দুর্বলতা, কেন তুমি সেই ভুলটা করছো, সেই ভুলটা না করলে সঠিক উত্তরটা তুমি দিলে কতটুকু দিতে পারতা, অর্থাৎ তোমার টোটাল অ্যানালাইসিসটা যারা আমাদের সাথে আজকে পরীক্ষা দিছো তাদের একটা টোটাল অ্যানালাইসিস। একটু খেয়াল করো, এই যে কাজটা আমরা তোমাদের করলাম এখানে, যে রং অ্যান্সার যারা দিছো দেখো তাদের পরিমাণ কত বেশি, 80%। এবং এগুলোর ভিত্তিতে যে প্রশ্নগুলোতে তোমরা বেশি বেশি ভুল করতেছো সেগুলোর ভিত্তিতে আমরা র্যান্ডম কিছু দরকারি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি। তো এই যে অ্যানালাইসিস, এই যে তোমাদেরকে নিয়ে ভাবা, এই যে তোমাদেরকে নিয়ে চিন্তা করা, তোমাদের দুর্বলতাগুলোকে ফাইন্ড আউট করা এবং সেই আলোকে সমাধান দেওয়া, এটা কিন্তু তোমাদের জন্য আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে। ইনশাআল্লাহ তোমাদের জন্য খুব উপকার হবে। দেখো ইন প্রত্যন্ত শব্দের শেষে কি যুক্ত করলে আমরা বলছি দীর্ঘই না হয়ে রস্যই হয়। এখন এটা বানানের টপিক থেকে আসছে, প্রত্যয় দিয়েই আসছে, কিন্তু বানানের টপিকের প্রশ্ন। দেখো আমরা বলছি উত্তর হচ্ছে তর নিচে বফলা, যেটা সেটা সহজ করে দেখো আমি একটা শব্দ উদাহরণ হিসেবে লিখে দিই। এই হলো দেখো কৃতি, তারপরে তুমি যদি এখানে তর নিচে বফলা যুক্ত করো সমান সমান কি হবে, সমান সমান হবে হচ্ছে কৃতিত্ব। এই হচ্ছে মামলাটা, এখান থেকে প্রশ্নটা আসছে পরীক্ষায়। কথা কি বুঝতে পারছো? ঠিক প্রতিযোগী পরীক্ষাটা যদি আসে বানানে প্রতিযোগী, শুধু যদি প্রতিযোগী হয় এরকম করে প্রতিযোগী, তার সাথে যদি তুমি তা যুক্ত করো তখন প্রতিযোগিতা হওয়ার সময় এটা রস্যইকারটা হয়ে যাবে, দীর্ঘিকারতে রস্যইকার হয়ে যায়। ওই রুলস থেকে তা যুক্ত করলে, ত যুক্ত করলে, অথবা শব্দটাকে মন্ত্রী সভা করলে ওই রুল থেকে এই প্রশ্নটা আসছে। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো কারেক্ট অ্যান্সার ছিল হচ্ছে তোমরা 19% ঠিক দিছো এবং বিতে 31% তোমরা ভুল দিছো। কতগুলো ভুল দিছো সব মিলে? 80%। এটা টোটাল অ্যানালাইসিস। তারপরে দেখো বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দ কোন ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লেখা হয়? এটা বানানের টপিক থেকে নিয়ম থেকে প্রশ্ন, বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লেখা হয়। এখন খেয়াল করো তো, এটার উত্তর হচ্ছে বি। তো বিতে তোমরা কারেক্ট অ্যান্সার দিছো কত? 21%। এর মানে ভুল করছো তোমরা দেখো 79%। কোন অ্যান্সারটা তোমরা দাগাইছো, অর্থাৎ তোমরা কোন অ্যান্সারগুলোকে ভুল, তো বাকি তিনটাই, এর মধ্যে তোমরা কোনগুলোকে বেশি গুরুত্ব দিছো? এতে তোমরা 17% দিয়ে দিছো, বিতে 21% দিছো, সিতে এই যে তৎসমে দিছো তোমরা 46%। এটা তোমাদের বিরাট দুর্বলতার প্রকাশ। কেন বললাম বিরাট দুর্বলতার প্রকাশ? কেন বললাম? কারণ হচ্ছে দেখো খুব সিম্পলি তোমাকে আমি যদি একটু অ্যানালাইসিস করি, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দ কোন ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লেখা হয়? এখন আমাদের টেবিল, লাইট, ফ্যান এগুলো কি সংস্কৃত পদ্ধতি অনুযায়ী লেখা হবে? এগুলো খাঁটি বাংলা বা তদ্ভব অনুযায়ী লেখা হবে। তার মানে এটা বড় ধরনের দুর্বলতা তোমাদের জন্য। এই জায়গাগুলো তোমাদের কাজ করা লাগবে। এই গিরিপথের মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ সাধন হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ব্রিটিশরা এই পথ দিয়ে একটি ভারী রেলওয়ে নির্মাণ করে। আচ্ছা, তোমরা এই প্রশ্নটা ভুলগুলোকে ঠিক করতে হবে, ঠিক আছে, অনেকগুলো ভুল ছিল। রেজাল্ট কিভাবে দেখবো? আমরা কিছুক্ষণের মধ্যে ঘোষণা করে দেবো ইনশাল্লাহ। প্রশ্ন কি সবার আলাদা আলাদা ছিল? ইয়েস, আমাদের ইউনিক সেট ছিল। তোমরা জানো কেটা, এটা আমাদের ইউনিক সেট ছিল এবং আমাদের সেটের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে ধরো তুমি এবং তোমার পাশের জন, ওটাও 10 নম্বর প্রশ্ন, এটাও 10 নম্বর প্রশ্ন, মিলবে না। প্রথমত মিলবে না, দ্বিতীয়ত মনে করো বাই এনি চান্স প্রশ্ন মিলে গেছে, 10 নম্বরের প্রশ্নটা পড়তে পারছো, মিলে গেছে, এবার অপশন মিলবে না। অর্থাৎ একজনের যদি 10 নম্বর প্রশ্নে সি অ্যান্সার হয়, তোমার অ্যান্সার হবে এ। আমাদের সেটগুলো ছিল প্যারালাল, সমমানের। আমরা সফটওয়্যারের মাধ্যমে এমনভাবে আবার এগুলোকে ইউনিক অবস্থায় রূপান্তর করি যে তুমি চাইলেও কাউকে দেখাইতে পারবে না। প্রশ্ন মিললো, অ্যান্সার মিলবে না, অ্যান্সার মিললে অপশন মিলবে না। এই যে যুগান্তকের উদ্ভাবনটা, এটা আমরা তোমাদের জন্য করছি। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তারপর একজন হচ্ছে এরকম প্রশ্ন পাইনি। হ্যাঁ, ওই যে বললাম সেট যেহেতু আলাদা ছিল, সেম ক্যালিবারের প্রশ্ন ছিল। ধরো আমাদের সেট হচ্ছে 6টা, তো আমরা যখন রুল দিই, ধরো আমাদের বাংলা 6টা সেটের মধ্যে 5 নম্বর প্রশ্ন আমরা যখন করছি, 5 নম্বর প্রত্যেকটা সেটে একই ক্যালিবারের একই টাইপের প্রশ্ন করি। এই জন্য সেট আলাদা হলে প্রশ্নের মানটা সমান থাকে, বজায় থাকে। এবার বুঝছো? এখন দেখো এটার এতে দাগাইছে হচ্ছে 13%, বিতে দাগাইছে হচ্ছে 28%, সিতে দাগাইছে 52%, ডিতে দাগাইছে হচ্ছে তোমরা 7%,
আর কারেক্ট অ্যান্সার হচ্ছে 12%। এর মানে কারেক্ট অ্যান্সার যদি 12% হয়ে থাকে, রং অ্যান্সার কত পার্সেন্ট দিছো? রং অ্যান্সার দিছো হচ্ছে 87%। এখন এই যে মানে এই 12টা মানে মূলত হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার। তো এটা ওই যে আনুপাতিক হারে একটু এদিক ওদিক হয়েছে, এটা কোনো ব্যাপার না। ভুল তোমরা কোথায় করছো দেখো, এই গিরিপথ, এই গিরি বানানটা ভুল, রস্বইকার করতে হবে। পাকিস্তান, এটা কিন্তু থর নিচে দন্তস নিচে থ দেখাচ্ছে, এটা ত হবে আর কি, পাকিস্তান। তারপর আফগানিস্তান, সংযোগ সাধন হয়েছে না ভাইয়া, হয়েছে তো, পাস্ট টেন্সে চলে গেলে সাধিত হয়েছে হয়, কথা বোঝা গেছে। তারপর প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ কৌশল অংশ হিসেবে ব্রিটিশরা এই পদে একটি ভারী 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 বানানটা ভুল, এটা রস্বইকার হবে। তাহলে 1 2 3 4 5, উত্তর হচ্ছে 5। করিম, বন্যার্তদের ত্রাণ দিচ্ছে, খেয়াল করো দিচ্ছে। যদি প্রশ্ন করো কি দিচ্ছে, উত্তর হবে হলো ত্রাণ। এখন যদি প্রশ্ন করো কাকে দিচ্ছে, এই কাকে কথাটাই হলো প্লুরালে হয় কাদেরকে। তোমরা এই জায়গায় একটু ভুল করে গেছো, তাহলে এটা দুইটা, বন্যার্তদের দিচ্ছে হচ্ছে ত্রাণ, এর মানে দ্বিকর্মক ক্রিয়া, এটা ভুল করছো তোমরা 82%। তারপরে দীর্ঘকাল পরে ইতিহাসকে জানতে হলে সব জ্ঞানের থেকে একদিন ছবির অ্যালবামের মতো দ্রুত পাতা উল্টে যেতে হবে, শুধু খুঁটিয়ে খুঁটিয়ে ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে দেখার অবসর থাকবে না। এখানে ভুলের সংখ্যা কত আমরা খেয়াল করছি, সাধারণত কারেকশন খুঁজতে দিলে তোমরা এই জায়গাগুলোতে বেশি বেশি ভুল করছো। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 23%, এর মানে সিতে ছিল কারেক্ট অ্যান্সার, মানে 5টা ভুল এখানে আছে, কথা বুঝতে পারছো? 5টা ভুল তোমরা করছো। এই যে তোমার হচ্ছে এই যে ঘন্টার পর ঘন্টা, এই যে খুঁটিয়ে খুঁটিয়ে দুটো বানান ভুল, ঘন্টার পর ঘন্টা বানান ভুল, মনোযোগের মধ্যে রস্যকার হবে দন্তন্য সাথে, মানে 5 জায়গায় তোমরা ভুল করছো, আমরা দেখাই দিচ্ছি অ্যানালাইসিস সহ। তারপরে মফলাযুক্ত কোন ব্যঞ্জনবর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না? ভাই এটা খুব সহজ প্রশ্ন ছিল, আমি হতাশ, তোমরা 87% কি করে ভুল করলা। এটা হচ্ছে তোমার এই যে এখানে দেখো, আমি একটা শুধু খালি লিখি, মফলাযুক্ত কোন ব্যঞ্জনবর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না। এখন আমি যখন লিখবো বাগ্মি, খেয়াল করে দেখো তো এখানে তুমি আসলে কি করছো, বি হচ্ছে 12% এবং 12% হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বাগ্মিতে মফলার উচ্চারণ বহাল আছে, তোমার যদি আমি যদি ট দিয়ে লিখি কুটমল, এখানে মফলার উচ্চারণ বহাল আছে, অর্থাৎ দ্বিত্ব হবে না, আবার উচ্চারণটা বাদও যাবে না, মানে মফলাটা বহাল থাকবে, অর্থাৎ গ উ ট, কথা ক্লিয়ার। তারপর আসো নিচের কোন বাক্যে আলংকারিক আবেগ শব্দের প্রয়োগ করেছে? আলংকারিক আবেগ বললে বুঝবা দিলেও বাক্য চলে, না দিলেও বাক্য চলে, বুঝতে পারছো? অলংকার পড়লেও মানুষ সুন্দর, না পড়লেও সুন্দর। তাহলে এখানে কোনটা দিলেও চলে, না দিলেও চলে, এই যে এটা যাকগে, ওসব কথা এখন থাক। আর ওখানে দেখো, আরে তুমি আবার কখন এলে, ওটা অবাক হওয়ার আবেগ, আহ কি বিপদ, এটা কষ্টের আবেগ, বেশ তোমার কথায় রইল, এটা সিদ্ধান্ত আবেগ। কিন্তু এখানে দেখো যাকগে, ওসব কথা এখন থাক, এটা বলা, অথবা ওসব কথা এখন থাক, এটা বলা সেম। এর মানে আলংকারিক আবেগ হচ্ছে এটা, মনে রাখবা, এটা দিলেও হয়, না দিলেও হয়। এরপর ঠান্ডা শব্দের বানায় মূর্ধন্য ব্যবহৃত হয়নি কেন? এটা গত বছরের প্রশ্ন ছিল। ঠান্ডা এটা একটা বিদেশি শব্দ, এটা হিন্দি শব্দ, এটা হিন্দি শব্দ, এই জন্য এটা আবার আসতে পারে অন্য ফরম্যাটে, অন্যভাবে। মারাত্মক লেভেলের একটা প্রশ্ন ছিল, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আসো আমরা ইংরেজি নিয়ে কথা বলবো। তো ইংরেজি নিয়ে কথা বলে ডেফিনেটলি তোমাদের হিমেল ভাই তোমাদের সামনে আসবেন, পরবর্তী ফিচারগুলো নিয়ে আমরা আবার তোমাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। আমি হিমেল ভাইকে অনুরোধ করছি একটু সামনে আসার জন্য। থ্যাংক ইউ কাউসার ভাইয়া। আচ্ছা, তো ইংলিশ পার্টটা যদি দেখি, দেখো প্রথমটা প্রশ্ন ছিল আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন শব্দটা কোনটা, কোন পার্টস অফ স্পিচ সেটা ছিল। যদি পড়ি, ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্র্যাডিশনস কজড এ রাফট বিটুইন শিল্পী অ্যান্ড রাশিদা অ্যান্ড দ্যার এক্সটেন্ডেড ফ্যামিলি, সাম অফ হুজ, এখানে আন্ডারলাইনটা ছিল হুজের মধ্যে। তো মেম্বার শব্দটা প্লুরাল নাউন, নাউনকে তুমি ডিসক্রাইব বা মডিফাই করেছো এই হুজ দিয়ে, তো এটা একটা অ্যাডজেক্টিভ। মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, প্রায় 79% স্টুডেন্ট দেখতে পাচ্ছি এটা উত্তর করতে ভুল করেছো। এনিওয়ে এটা একটা অ্যাডজেক্টিভ ছিল এখানে এটা। তারপর নাম্বার 2 তে যদি দেখি, এখানে যদি আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, দিস ফুডস আর প্রিপেয়ার্ড ইন এ ওয়ে দ্যাট দে লুক অ্যাপিলিং, এখানে ছিল দ্যাট দে লুক অ্যাপিলিং। এখানে কোনটা অ্যাপিলিং ছিল? আসলে ফুডসটা এখানে অ্যাপিলিং ছিল। তাহলে ফুডস শব্দটা এখানে ছিল নাউন, তো নাউনকে তুমি ডেসক্রাইব বা মডিফাই করলে সেটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে। তো অ্যাডজেক্টিভ হওয়ার কারণে সেটা কি হচ্ছে? এখানে ফাইনাইট ভার্ব আছে, দ্যাটস এটা অ্যাডজেক্টিভ ক্লজ। সি নাম্বার হচ্ছে এটা উত্তর। তারপর নাম্বার 3 তে এইটা দেখো, প্রায় 85% স্টুডেন্ট এটা উত্তর করতে ভুল করছো, অনেকে ধরতেই পারো নাই। আপু ভাইয়ের মেইন কনটেক্সট হচ্ছে এখানে, দিস ইজ দ্য কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে মেইন। তো হ্যাড আই মানে কি? হ্যাড আই মানে তোমার ইফ আই হ্যাড, তো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তার মানে দিস ইজ সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশন কি হইতো? যদি এখানে ফুল স্টপ হইতো তাহলে আই উড ফ্লাই, তোমার এখানে কোনটা অ্যান্সার হইতো? অ্যান্সার হতো এন নাম্বার হইতো। দ্য থিং ইজ এ কোয়েশ্চেন মার্কটা, তো কোয়েশ্চেন মার্কটার কারণে কি হবে? উডটা তোমার এই আয়ের সামনে চলে আসবে, তো দ্যাটস ওয়াই এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার সি নাম্বার। উড আই ফ্লাই ইন দ্য স্কাই, আমার যদি পাখিটা না থাকতো আমি কি উঠতে পারতাম? এটা হচ্ছে বাংলার একটা অর্থ। তারপর নাম্বার 4 এ দেখি, পিপল ব্যাডলি ড্যাশ রিলিফ ম্যাটেরিয়ালস ওয়্যার, তাহলে মেইন বাক্যটা কিন্তু এখান থেকে দ্য পিপল, তারপর হচ্ছে ওয়্যার গ্যাদারিং ব্লা ব্লা ব্লা, এটা হচ্ছে পুরো বাক্যটা। তো
সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব এখানে আছে, এখন তুমি যেটা ইউজ করবা ইট শুড বি নন ফাইনাইট ভার্ব। তো এটা কি আছে পিপল, পিপলটা হচ্ছে নাউন, নাউনকে তুমি ডেসক্রাইব বা মডিফাই করতেছো, দেখতে পাচ্ছি এটা 86% স্টুডেন্ট এটা উত্তর করতে ভুল করছো, এটা কারেক্ট আনসার করতে পারো নাই 86%। তাহলে এখানে কোনটা হয়তো আসলে দ্য পিপল, এটা হচ্ছে নাউন, নাউনকে তুমি ডেসক্রাইব বা মডিফাই করো, প্রেজেন্ট পার্টিসিপল আই মিন অ্যাডজেক্টিভ, অ্যান্সার গোস ফর অপশন বি নাম্বার। তাহলে দ্য পিপল ব্যাডলি নিডিং রিলিফ ম্যাটেরিয়ালস ওয়ার গ্যাদারিং এট দ্য ইউনিয়ন কাউন্সিল প্রেমিস। দিস ইজ নাম্বার 4। নাম্বার 5 দেখতে পাচ্ছি হাউ মেনি অ্যাডজেক্টিভস আর ইন দ্য সেন্টেন্স, কয়টা অ্যাডজেক্টিভ আছে আমি যদি দেখি, রিচার্ডস শব্দ একটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে এক, suggest that dreams serve, এখানে নো রিয়েল পারপাস, পারপাস একটা নাউন, নাউনের আগে তোমার রিয়েল একটা অ্যাডজেক্টিভ, 2 নো এটা হচ্ছে আরেকটা, 3 while others believe that dreaming is essential, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এটা হচ্ছে আরেকটা অ্যাডজেক্টিভ। তারপর 2 মেন্টাল ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং এখানে একটা নাউন, নাউনের আগে এটা একটা অ্যাডজেক্টিভ, তারপরে ইমোশনাল একটা অ্যাডজেক্টিভ, মেন্টাল একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ টোটাল 1 2 3 4, তারপর 5 6 7, তাহলে ইন টোটাল এই বাক্যটার মধ্যে অ্যাডজেক্টিভ কয়টা আছে, টোটাল 7টা অ্যাডজেক্টিভ আছে। সো অ্যান্সার গোস ফর অপশন ডি নাম্বার। অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি এটা ভুল করছো, 85% স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছো তারা এই প্রশ্নের উত্তর করতে ভুল করেছো। নাম্বার 6 দেখি, দ্য নাইট রেস্ট অ্যাট দ্য ক্যাপ গ্রিজনেস হোটেল ডিড মি, এরকম কিছু একটা আছে। তো আন্ডারলাইনটা ছিল এখানে এই থেকে এই পর্যন্ত, তাহলে আন্ডারলাইন ফ্রেজটা কি হবে দেখো, দ্য নাইট রেস্ট, নাউন ফ্রেজ বলতে পারো, তো নাউন বা নাউন ফ্রেজকে ডেসক্রাইব বা মডিফাই করতেছে, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, দ্যাটস এটা একটা ফ্রেজ, এখানে ফ্রেজ সবগুলোতে ফ্রেজ আছে। নাউন ফ্রেজকে তুমি বা নাউনকে তুমি ডেসক্রাইব বা মডিফাই করতেছো, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, ইট শুড বি আনসার বি নাম্বার। 85% স্টুডেন্ট এটা উত্তর করতে এটা ভুল করেছো নাম্বার 6-এ। নাম্বার 7-এ দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ডাজ নট ইউজ আপ অ্যাজ এ প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে আপ কোথায় ব্যবহৃত হয় নাই, এটা ছিল প্রশ্ন। আই ওয়াচড হিম গো ইন সাইলেন্স আপ দ্য হিল, নাউন ফ্রেজ বলতে পারো, এই আপটা কি করেছে বাক্যটুকুর সাথে কানেক্ট করেছে, দ্যাটস এটা একটা প্রিপোজিশন। এখানে আমাকে বলছে আপ কোথায় একটা প্রিপোজিশন না, অ্যাজ আই লুকড আপ আই কুড সি ফ্ল্যাশেস, তো অ্যাজ আছে, অ্যাজ এর পর এখানে সেন্টেন্স দেখতে পাচ্ছি আরেকটা সেন্টেন্স, ওই সেন্স এটা একটা কি কনজাংশন। তারপর উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল। আচ্ছা তাহলে এখানে কোনটা হচ্ছে আপ, তাহলে পিক আপ হোয়াট, তাহলে পিক আপ স্কিলস ব্লা 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 এরকম কিছু একটা বাক্য দিয়েছে, তার মানে এই প্রিপোজিশনের অবজেক্ট আছে নাউন, তো তার মানে এটাও কি হবে, এখানে এটাও প্রিপোজিশন আপ। আর শেষটা হচ্ছে দ্য টিচার দেন গাইডেড দ্য ক্লাস টু টেক আপ এ প্রজেক্ট, প্রজেক্ট নাউন বা নাউন ফ্রেজ বলতে পারো, আপটা কি করেছে পুরো বাক্যটুকুর সাথে কানেক্ট করেছে, দ্যাটস এখানে আপ, এটা হচ্ছে আরেকটা প্রিপোজিশন। সো চাইছে এখানে ডাজ নট ইউজ আপ অ্যাজ এ প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে কোথাও নাই, সেটা বি নাম্বার না, আর অন্য সবগুলোতে তোমার প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, এটাও অনেক স্টুডেন্ট এটা ভুল করেছো 71%। নাম্বার এটা দেখতে পাচ্ছি আমরা শূন্যস্থান দিছে, ওয়ান অফ মাই ডেটা, তো ডেটা দিস ইজ প্লুরাল, হুইচ রিলেটিভ প্রোনাউন কাকে রিলেট করতেছে, অ্যান্টিসিডেন্টকে, ডেটা হচ্ছে এখানে প্লুরাল, তো প্লুরাল হওয়ার কারণে প্লুরাল ভার্ব দেওয়া লাগবে, সিঙ্গুলার ভার্ব দিয়েছে, তাহলে প্লুরাল এটা প্লুরাল। আর এখানে হ্যাড ওয়ার্ডটা হচ্ছে ওয়ান অফ, তো ওয়ান অফ এর সাথে তোমার কি হবে, এখানে ভার্বটা সিঙ্গুলার লাগবে, একমাত্র এখানেই আছে ওয়ার্ডটা, এখানে ওয়ার কোনো চান্স নাই। সব কম্বো যদি তুমি চেক আউট করো তাহলে এখানে অপশন এটা এখানে ওয়ার্ক আউট করে, এটাও দেখতে পাচ্ছ 80% স্টুডেন্ট এটা উত্তর করতে ভুল করেছো, মাত্র 19% কারেক্ট আনসার করেছো। এনিওয়ে দিস ইজ নাম্বার 8। তারপর দেখে যাবে নাম্বার 9-এ আইডেন্টিফাই দ্য পার্সন স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ইয়েস, এটা অনেকেই হয়তো ভুল করেছো, হ্যাঁ সবচেয়ে বেশি মনে হচ্ছে, দেখো রং অ্যান্সার যে 91%, জাস্ট মাত্র 9% স্টুডেন্ট এটা কারেক্ট আনসার করতে পেরেছে। এটা কি হবে আসলে, দেখো এটা কিন্তু এভরি মাদার লাভস হার চাইল্ড হাবাচক ছিল, এটা নেগেটিভ ছিল দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অথবা দেয়ার ইজ নো মাদার তারপর হু ডাজ নট লাভ হার চাইল্ড, এরকম ছিল হু ডাজ নট লাভ হার চাইল্ড। তো তার মানে এখানে তুমি কি করতে পারছো, দুইটা বাক্য তুমি যদি একসাথে করো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড ইকুয়ালস টু দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এই দুটো বাক্য একসাথে করলে তুমি কি করতে পারছো, বাট মানে হচ্ছে হু প্লাস নট, তাহলে হু প্লাস নট যে আমি বলতেছি, তাহলে হুটা কি দিস ইজ রিলেটিভ প্রোনাউন, আর নটটা কি নেগেটিভ বলতে পারো, তাহলে একসাথে তুমি নেগেটিভ রিলেটিভ বলতে পারো, তার মানে প্রোনাউন আর কি রিলেটিভ প্রোনাউন। তো দ্যাটস ওয়াইটার অ্যান্সার তোমার কোনটা হবে, সি নাম্বার হবে, নাম্বার 9-এর উত্তর। তারপর এলিজাবেথ লাভ দ্য লাইফ অন বোট, এখানে আন্ডারলাইন ছিল তোমার অন বোটের মধ্যে, তো বলছে এখানে আন্ডারলাইন পার্টটা এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, দ্যাটস ওয়াই ইটস এ ফ্রেজ, তাহলে ফ্রেজ হলে এটা কি ফ্রেজ হবে, লাইফ নাউনকে ডেসক্রাইব বা মডিফাই করেছো, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যান্সার গোস ফর অপশন বি নাম্বার 10-এর। অলমোস্ট দেখতে পাচ্ছ 70% স্টুডেন্ট এটা উত্তর করতে ভুল করেছো। তো এই হচ্ছে মোটামুটি আমার পক্ষ থেকে ইংলিশ পার্টটা। এখন জিকে পার্ট নিয়ে আসবে বাবলু ভাইয়া, একটু বাবা। বিফোর মুভিং টু দ্য জিকে পার্ট, তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যাড্রেস করি, যে অনেকের মনে কনফিউশন, ভাইয়া যে প্রশ্নগুলো সলভ করতেছেন আমি পরীক্ষা দেওয়ার টাইমে তো একটা প্রশ্ন দেখি নাই। শুরুর কথাটা যদি আমি আবারও একটু মনে করিয়ে দেই তোমাদেরকে,
এখানে সবগুলো সেট, আমরা শুরুতে ইউনিক সেটের কথা বলেছিলাম, সারা দেশে 6টি ইউনিক সেটে তোমাদের পরীক্ষা হয়েছে। প্রত্যেক সেটের ভেতর থেকে যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট আনঅ্যান্সার্ড রেখেছো অথবা ভুল করেছো সেগুলোর আমরা সলভ দিচ্ছি এখানে। তার মানে তোমার সেট থেকে তুমি একটা প্রশ্ন এখানে পেতে পারো, একাধিক প্রশ্নও পেতে পারো। এর বাইরেরগুলো কোথায় তাহলে? এর বাইরেরগুলো তুলনামূলক সবাই পেরেছে, সেই জন্য সেই ক্লাসে আমরা সেটা আলোচনা করছি না, টেনশনের কোনো কিছু নাই। আবারও বলছি, ভার্সিটি খ ব্র্যাকেটে বি ইউনিট উদ্ভাস গ্রুপটির মেম্বার আজকে 1 লাখ ছাড়িয়েছে। গ্রুপে জয়েন করো, আগামীকালকের মধ্যে তোমাদের পিডিএফ বুঝিয়ে দেবো এক্সপ্লেনেশন সহ। 6টা সেটের সবগুলো প্রশ্ন তোমার পড়া হয়ে যাবে। শুধুমাত্র এই যে তোমাদের জন্য ট্যালেন্ট হান্ট আয়োজন করেছি সেখানেই যে 6টা সেটের ইউনিক প্রশ্ন থাকে এমন না, আমরা সব সময় প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের একাধিক সেট করি, প্রত্যেকটা সেটে প্যারালাল প্রশ্ন হয়। যেমন আমি যদি সেট 1-এ যদি প্রশ্ন করি যে এরকম প্রশ্ন যে কথার কথা বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত, উত্তর হবে 12 নটিক্যাল মাইল। সেট বিতে যে হবে সংলগ্ন অঞ্চল কত নটিক্যাল মাইল, সেট সিতে হবে অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল। তাহলে একইভাবে একই রকম প্রশ্ন, একই স্ট্যান্ডার্ডের প্রশ্ন, প্যারালাল প্রশ্ন আমরা সব সেটে রাখি। তাহলে তোমরা আজকে পরীক্ষা দিয়েছো কয় সেটে? 1 সেটে। আগামীকালকে যখন সলভ দেখবা কয় সেটে সলভ দেখবা? 6 সেটের। তাইলে বলো একটা পার্টিকুলার টপিক থেকে তোমার প্রশ্ন আসছে, কিন্তু যদি যখন তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করবা তোমার ওর আশেপাশে এমন কোনো প্রশ্ন থাকবে না যেটার অ্যান্সার তুমি মিস করবা। তোমার কিন্তু কোয়েশ্চেন সলভের মাধ্যমেই তোমার অর্ধেক প্রিপারেশন হয়ে যাবে। তো আশা করি কনফিউশন ক্লিয়ার, যে এখানে এমন অনেক প্রশ্ন পাবা যেটা তোমার পরীক্ষা আজকে আসে নাই, আবার তোমার সেট থেকে একাধিক প্রশ্নও পাইতে পারো। কোনো টেনশনের কিছু নেই, সবচেয়ে বেশি ভুল করা প্রশ্নগুলো আমরা অ্যাড্রেস করতেছি। বারবার বলতেছো ভাই রেজাল্ট কখন দিব, রেজাল্ট কখন দিব। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম ডেফিনেটলি যে ভাইয়া এত পড়াচ্ছেন কেন, একটু রেজাল্টটা দেন। আমি বুঝতে পারতেছি যে তোমাদের রেজাল্টটা দেখা দরকার, কিন্তু মাথায় রেখো রেজাল্টের থেকে কিন্তু কোয়েশ্চেন সলভগুলো করাটা বেশি দরকার, কারণ এই পরীক্ষাটাই তোমার জীবনে আলটিমেট পরীক্ষা না, ভুলগুলো থেকে তোমার শিখতে হবে। কিন্তু তারপরও যেহেতু আমি নিজেও একটু ছটফট করতেছি রেজাল্টটা কখন পাবলিশ করতে হবে, তাহলে চলো একটু রেজাল্ট আমরা দেখেই না হয় আসি। কি দেখবো একটু জানাও, দেখবো কি দেখবো না? তোমরা একটু চ্যাট বক্সে জানাই দিতে পারো, কমেন্ট বক্সে তোমাদের সামনে আছে। যদি তোমাদের মনে হয় যে ভাই একটু রেজাল্টটা বললে ভালো হয়, তাইলে আমরা একটু দেখে আসতে পারি। কি যাবো কিনা? ওকে, দেখতে পাচ্ছি যে অনেকেই আগ্রহ প্রকাশ করতেছো। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার আমাদের তো রেজিস্ট্রেশন, মানে সারা বাংলাদেশ থেকে আমরা অসংখ্য রেজিস্ট্রেশন পেয়েছি। আজকে আমাদের সেমিনারগুলোতেও আমরা যে উৎসুক ছাত্রছাত্রীদেরকে দেখেছি, তোমরা যারা পরীক্ষা দিয়েছো অধীর আগ্রহ অপেক্ষা করতেছো। আমি শুরুতে একটু বাণিজ্য বিভাগের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য খুশি সংবাদ হিসেবে তাদের মেধা তালিকাটা একটু দেখাতে চাচ্ছি। কি দেখাবো? ওকে, যারা আছো আমি এই স্লাইডে বেশিক্ষণ থাকবো না, আমি একটু বের হয়ে গেলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু 3 ভাগে রেজাল্ট করেছি। যেমনটা ঢাকা ভার্সিটি খ ইউনিটে আসন সংখ্যা 3টা স্ট্রিমের জন্য, ডিসিপ্লিনের জন্য আলাদা আলাদা। মানবিকের জন্য আমরা জানি 1707টা সিট, বিজ্ঞানের জন্য আমরা জানি 944টা সিট, এবং কমার্সের জন্য আলাদা সিট বরাদ্দ করা আছে। তেমনি আমাদের মেধা তালিকা এবং পুরস্কারও আলাদা আলাদা করেছি। তাহলে এই যে বাণিজ্য বিভাগের মেধা তালিকা দেখতে পাচ্ছ, এখানে আমরা সিরিয়াল 50 থেকে 11 নাম্বার সিরিয়াল পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি ধরে ধরে অ্যানাউন্স করতে যাব না, তোমরা যারা মেরিট লিস্টে আছো তাদের কাছে প্রত্যেকের কাছে এসএমএস চলে যাবে তোমার নাম্বার কত, তোমার পজিশন কত। দুর্ভাগ্যজনকভাবে যাদের মেরিট লিস্টে নাম আসেনি তারাও এসএমএস পাবা, এসএমএস এর নাম্বার পাবা, কিন্তু তোমাদের পজিশনটা দেওয়া হবে না, কিন্তু তুমি দেখতে পারবা তুমি 100-এর ভেতরে কত পেয়েছো। 50 জনের তালিকা এখানে আছে, একটা স্ক্রিনশট নাও, পরবর্তীতে খুঁজে দেখো, তারপরে খুঁজে দেখতে পারো নিজের নাম আছে কিনা, খুঁজে দেখতে পারো ফ্রেন্ডের নাম আছে কিনা। বহুল কাঙ্ক্ষিত আমাদের শীর্ষ 10 জন আমরা কি দেখবো কি দেখবো না? হ্যাঁ, একটু দেখতে তো ইচ্ছা করতেছে যে কে হইছে ফার্স্ট, আমাদের মতোই তো, তাই না? আমাদের ক্লাসমেট। হ্যাঁ, তোমাদের কথা বলতেছি আর কি। চলো দেখে নিই। আমরা যদি প্রথম, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে হলিক্রস কলেজ থেকে আফরা, সে প্রথম স্থান অধিকার করেছে। আনান নটরডেম কলেজ থেকে দ্বিতীয় স্থান, এরকম করে 10 পর্যন্ত আছে। এটাও স্ক্রিনশট নিয়ে নাও এবং কংগ্রাচুলেশনস। আমরা দেখতে পাচ্ছি যে কালীগঞ্জ, লালমনিরহাট থেকে শুরু করে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, আদমজি, হলিক্রস, নটরডেম, রাজুক, বিভিন্ন কলেজের প্রতিনিধিত্ব আছে এখানে। কমার্সের যারা স্টুডেন্ট, তোমরা যারা মেধা তালিকা অর্জন করেছো, তোমাদের সবাইকে অসংখ্য শুভকামনা। তোমাদের অ্যাডমিশন জার্নি খুব ভালো হবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। তো বাণিজ্য বিভাগ, তোমাদের ফলাফল তো প্রকাশ হয়েছে। বিজ্ঞান এবং মানবিক, তোমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। আমরা চলো একটু প্রশ্ন সলভ করে আসি এখন। তাহলে প্রশ্ন সলভে যদি যাই, আমি আজকে তোমাদের সাথে কথা হচ্ছিল, শুনছিলাম যে তোমাদের কাছে প্রশ্ন কেমন মনে হয়েছে। আমি শুনেছি যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে।
তো সেই আলোকেই আমরা এখন একটু সলভ দেওয়ার চেষ্টা করি। যে আমরা দেখেছি যে বেশিরভাগ উত্তরই কম বেশি পেরেছো সবাই, নেগেটিভ মার্কিং এর কারণে হয়তো কিছু নাম্বার কম হয়ে গিয়েছে। আমরা একটু জিকের প্রশ্নগুলো দেখি। দেশভাগের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? কত সালের ঘটনা? 1947 সালের ঘটনা। বেশিরভাগ অ্যান্সার করবা, আমি ওইদিক না তাকাই বলতে পারি উইনস্টন চার্চিল। বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত তার পিরিয়ড শেষ হয়ে গেছিল, উইনস্টন চার্চিল চলে গিয়েছেন, এরপরে ক্ষমতায় চলে আসছিলেন ক্লেমেন্ট অ্যাটলি। তাহলে অ্যান্সার কি হবে? ক্লেমেন্ট অ্যাটলি, তিনি ছিলেন দেশভাগের সময় অর্থাৎ 1947 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী। যা বলা সেটাই কাজ। 1 নাম্বার অ্যান্সার করেছে 51%, সেটাই করার কথা। উইনস্টন চার্চিল মনে হয়েছে তার নামটা এত শুনেছি, কিন্তু না। 45 সালে পরবর্তীতে মানে ব্রিটেনের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন কে? ক্লেমেন্ট অ্যাটলি। তাহলে অ্যান্সার কি হবে? বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। আর ভুল করেছো 79% স্টুডেন্ট। কোনো সমস্যা নেই, ভুল করা মানে যে তোমার মানে এত পরিমাণ স্টুডেন্ট ভুল করছে, কারণ এগুলো একটু কনফিউজিং প্রশ্ন, ভুল হইতেই পারে, কিন্তু তুমি হিসাব করলে দেখবা তুমি অনেক অ্যান্সার কারেক্টও করেছো। আমরা এখানে শুধুমাত্র ভুলগুলো তুলে ধরতেছি, বাকি আরো যত প্রশ্ন আছে আমাদের 6 সেট মিলাইলে 600 প্রশ্ন, এখানে আমরা আলোচনা করতেছি কতগুলো নিয়ে? 30 বা 35টা প্রশ্ন। তার মানে চিন্তা করে দেখো, বাকি 550টা প্রশ্ন মোটামুটি সবাই পারছো, তাই টেনশনের তো কিছু নাই। নেক্সট প্রশ্নে চলে যাই। বাংলার দুঃখ কোন নদী? এটাও আমি অ্যানালাইসিস দেখার দরকার নেই, তোমরা ভুল করবা কোথায়? কুমিল্লার দুঃখ ছোটবেলা থেকে পড়ে আসছি, গোমতী নদী। তো মনে হয়েছে বাংলার দুঃখ, কুমিল্লার দুঃখ। প্রশ্নে তোমরা মনোযোগ হয়তো কম দিয়েছো, নেক্সট টাইম থেকে একটু মনোযোগ দিবা। কুমিল্লার দুঃখ গোমতী নদী, কিন্তু বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। তাহলে অ্যান্সার কি হবে? দামোদর নদী, সি নাম্বারটা। বেশিরভাগ অ্যান্সার করেছো বি নাম্বার, দেখতেই পাচ্ছি বি নাম্বার। 49% স্টুডেন্ট অ্যান্সার করেছো, বাট না, কুমিল্লার দুঃখ গোমতী নদী এবং বাংলার দুঃখ হবে হচ্ছে দামোদর নদী। বাংলাদেশের বরেন্দ্রভূমি অঞ্চলটি কোন সময় গঠিত হয়েছিল? বরেন্দ্রভূমি, আমি এটা আমার ফ্রি ক্লাসে তোমাদের ব্যাখ্যা দেখিয়ে দিয়েছিলাম। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়, টারশিয়ারি, প্লাইস্টোসিন এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তো আমি টারশিয়ারি যুগকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সেই অ্যানালাইসিসও তোমাদেরকে দেখিয়েছিলাম। একটু ক্লাসটা যদি রিক্যাপ করো বা যে কোনো বই খুলে দেখো, দেখবা বরেন্দ্রভূমি এটা কোন যুগে হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার সি নাম্বারটা, প্লাইস্টোসিন কালে। বেশিরভাগ অ্যান্সার করেছো বি নাম্বার, টারশিয়ারি। একটু পড়লে এটার অ্যান্সার করতে পারতা তোমরা, টেনশনের কিছু নেই। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? এটা নিয়েও বিস্তারিত বলেছিলাম যে ভারতের প্রথম গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এরপর আসে ভাইসরয় অফ ইন্ডিয়া। প্রত্যেকটা কিন্তু ভাগ ভাগ করে আমাদের পড়তে হবে। এখানে বেশিরভাগ স্টুডেন্ট অ্যান্সার করেছো কত? তোমরা সি নাম্বারটা, লর্ড রবার্ট ক্লাইভ। কিন্তু অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে হচ্ছে তোমার ওয়ারেন হেস্টিংস। অ্যান্সার কি হবে? ওয়ারেন হেস্টিংস হবে। 16% অ্যান্সার করেছো হচ্ছে কর্নওয়ালিস, 10% অ্যান্সার করেছো ডালহৌসি, 41% অ্যান্সার করেছো রবার্ট ক্লাইভ এবং 28% অ্যান্সার করেছো ওয়ারেন হেস্টিংস। অ্যান্সার কি হবে? ডি নাম্বার, ওয়ারেন হেস্টিংস। সামনের দিকে চলে যাই। বাংলাদেশের উচ্চতম পাহাড় কোনটা? পার্থক্য বলে দিয়েছিলাম ক্লাসে, পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কি? 1000 মিটারের নিচে উচ্চতা, দুই দিকে যদি একই রকম ভাবে হচ্ছে ঢালু হয় তাহলে সেটা পাহাড়। 1000 মিটারের বেশি এবং একদিকে খাড়া, একদিকে যদি ক্রমশ ঢালু হয়ে নেমে যায়, শুরু হয়ে নেমে যায়, তাহলে সেটাকে বলি পর্বত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যদি বলি তাহলে অ্যান্সার হবে তাজিংডং। তোমরা মনে হয় তাজিংডংকে মানে পর্বত ভেবেছো। আবারও বলছি, প্রশ্নে মনোযোগ যদি বেশি দিতা, পর্বত কোনটা যদি আসতো তাইলে তাজিংডং, যেহেতু পাহাড় আসছে তাইলে অ্যান্সার কি হবে? সি নাম্বার, গারো পাহাড়। মাত্র 12% স্টুডেন্ট কারেক্ট করেছো। মনোযোগ দিলে ইনশাল্লাহ এই প্রশ্ন তোমরা সলভ করতে পারবা। কাকমারি সম্মেলন কোন ধরনের সম্মেলন ছিল? আমরা 54 সালে কৃষক প্রজা পার্টির কথা হয়তো বারবার শুনেছিলাম, এই জন্য হয়তো তোমরা কৃষক শ্রমিক সম্মেলন দিয়েছো। কিন্তু কাকমারি সম্মেলনের কথা মনে করে দেখো, কনটেক্সট পড়িয়েছি তোমাদেরকে যে টাঙ্গাইলের সন্তোষের গ্রামে কাকমারি নামক জায়গায় মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী একটা বাগবিতণ্ডায় জড়ায় পড়ে যান। কি নিয়েছিল? সিয়াটো সেন্টো চুক্তি। মূলত সম্মেলনটা কি নিয়েছিল? একটা সাংস্কৃতিক আন্দোলন সম্মেলন ছিল। তাহলে অ্যান্সার কি হবে? এ নাম্বার, সাংস্কৃতিক সম্মেলন। মাত্র 12% কারেক্ট করেছো তোমরা, 87% ভুল। কোনো সমস্যা নেই, এগুলো একদম বেসিক প্রশ্ন, অ্যাডমিশনে আসার মতো। সামনের দিকে যাই। ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীন হয়েছে 15 আগস্ট, পাকিস্তান স্বাধীন হয়েছে 14 আগস্ট, কিন্তু তাদের স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাস হয় যেটা আগস্ট মাসের আগে করা হয়। কবে? জুলাইয়ের 18 তারিখে। তাহলে অ্যান্সার কি হবে? সি নাম্বার, 18 জুলাই। 18 জুলাই অ্যান্সার করেছো মাত্র 21%। বাকি 79% হয়তো তোমরা মনে করেছো পাকিস্তান যেদিন স্বাধীন হয়েছে 14 আগস্ট ওই দিনই আইনটা পাস হয়েছে, কিন্তু বলো আমাকে, যেদিন আইন পাস হয় ওই দিন কি সেটা কার্যকর হয়? হয় না। তাহলে এটা অ্যান্সার হবে কি? 18 জুলাই। তো মোটামুটি আমাদের জিকে পার্টের কনফিউজিং প্রশ্ন এটা ছিল। এখন আমাদের আলোচনা বিষয় যে ভাইয়া ভুলগুলা তো দেখতে পারলা তোমরা, হ্যাঁ, আমি হিমেল ভাইয়া, কাউসার ভাই এবং আমি খুব দ্রুততম সময় তোমাদেরকে সলভ করলাম। চাইলে একটু টাইম নিতে পারতাম, কিন্তু যেটা বলছিলাম সময়ের অনেক দাম, তোমরা অধিক আগ্রহে বসে আছো, রাত অনেক হয়ে গেছে, কিন্তু বুঝতে পারতেছো যে তোমাদের প্রিপারেশনে একটু হলেও ঘাটতি আছে। যে ফার্স্ট হয়েছো সেও তো 100তে 100 পাওনি,
হয়তো কিছু নাম্বার কম পেয়েছো, সেই কিছু নাম্বারে ঘাটতি কিভাবে মোকাবেলা করা যায় সেই সংক্রান্ত একটা গাইডলাইন তো দরকার। সেই গাইডলাইন সংক্রান্ত আলোচনার জন্য আমি আলোচনা করবো এবং আমার সাথে একটু রিকোয়েস্ট করছি যদি কাউসার ভাই এসে যোগ দেন তাহলে আমরা হয়তো একটু বলতে পারবো যে একজন স্টুডেন্টের মাথায় কি কি রাখা উচিত। যেমন আজকে সেমিনারেও তোমরা খেয়াল করে দেখেছো কিনা যে ঢাকা থেকে আমরা সারা বাংলাদেশের সকল ব্রাঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নামকরা বিশ্ববিদ্যালয়ের ভাই আপুরা কিন্তু তোমাদের সেমিনার নিতে গিয়েছেন। কথা বলো ঠিক না বেঠিক? যদি তাই হয় তার মানে বুঝতে পারতেছো যে কোনো প্রিপারেশনের জন্য টিচার কোয়ালিটিটা কত ইম্পর্টেন্ট, এটা তো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার কিছু নাই। শুধু তাই না, আমাদের টিচারদেরকে জাস্ট ঢাকা ভার্সিটি মানে টিচার মানে স্টুডেন্ট তাদেরকে এনে ধরে দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। প্রত্যেক টিচারকে একটা মানে স্ট্রিক্ট ডেমো প্রসেসের মাধ্যমে, সিলেকশন প্রসেসের মাধ্যমে আমরা সিলেক্ট করি, তারপরে তাদেরকে গ্রুমিং করানো হয়। যে ক্লাসটা তুমি একটা লেকচারে করো তার আগে ওই টিচারটা 2টা বা 3টা গ্রুমিং ক্লাসের মাধ্যমে সে আরো ওয়েল ইকুইপড হয়ে তারপরে কিন্তু ক্লাসরুমে যায়। টিচার কোয়ালিটির পরে যদি আমি পরীক্ষা পদ্ধতির বিষয়ে আসি, ভাইয়া যদি একটু সংক্ষেপে ওদেরকে বলতেন বিষয়গুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ। পরীক্ষা পদ্ধতি নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি, এবং তারপরে যদি তোমাদেরকে ভাই একটু ধরাই দিই, দেখো পরীক্ষা পদ্ধতিটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড যে প্রশ্নটা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে তোমাদের জন্য প্রশ্নটা হবে, ওখানে পিলি থাকবে, মানে এমসিকিউ থাকবে, তোমাদের জন্য রিটেনও থাকবে। আমাদেরও একদম ডে ফার্স্ট প্রথম দিন থেকে তুমি যেদিন পরীক্ষা শুরু করবা সেদিন থেকেই তোমাদের জন্য প্রতিটা প্রশ্নে এমসিকিউ পার্ট থাকবে, ওখানে আবার রিটেন পার্ট থাকবে। তোমাদের কালকের আমরা ওরিয়েন্টেশনের মতো দেখাইছিলাম যে রুটিনের মধ্যে আমরা প্রত্যেকটা লেকচারে ব্লেন্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য যে 11টা আইটেম আছে, ওই 11টা আইটেমকে বা 12টা আইটেমকে আমরা কি করছি, প্রতিটা জায়গায় ব্লেন্ড করে দিছি। ব্লেন্ড করে দেওয়ার এটাই উদ্দেশ্য, আমরা প্রথমত মনে করি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বুঝি সবটা বুঝি এমসিকিউ, এটা বুঝি এমসিকিউতে আমার দাগাই দিয়ে আসতে হবে, ব্যাপারটা এমন না। ওখানে বাংলাতে 15টা এমসিকিউ থাকে, 20 নম্বর থাকে হচ্ছে রিটেনে। এই জন্য তোমার প্রথম দিন থেকে তুমি যেন রিটেনে এক্সপার্ট হইতে পারো, রিটেন যেন তোমার একদম নখদর্পণে চলে আসে, তুমি যেন এটাকে খুব প্রপারলি পারফর্ম করে আসতে পারো, ঠিক এই জন্য আমরা পরীক্ষা পদ্ধতিটা এবং মেধা তালিকাটা, পরীক্ষা পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড ওইভাবেই করা হয়, আর মেধা তালিকাটা আমরা দেই হচ্ছে সেন্ট্রালি সারা দেশ থেকে। এমন তো হইতে পারে তুমি তোমার ব্রাঞ্চে অনেক ভালো মেরিটে আছো, কিন্তু সারা বাংলাদেশের কনটেক্সটে যদি দেখি তাহলে তুমি অনেক পিছনে। তো এই জন্য যখন আমরা তোমাদের মেধা তালিকা প্রকাশ করব তখন সারা বাংলাদেশের কনটেক্সটে প্রকাশ করব, যত স্টুডেন্ট আমাদের আছে তাদের মধ্যে তুমি কততম তুমি সেটা দেখতে পারবা। এর মানে তোমার যে মেধা তালিকা হবে সেটা তোমার শুধু ব্রাঞ্চ ওয়াইজ না, সেটা হবে সারা দেশ কেন্দ্রিক। কথা বুঝতে পারছো? এর মানে সারা দেশের মধ্যে তোমার যে লেভেলটা তুমি সেটাকে প্রপারলি যাচাই করতে পারবা। এরপরে স্টাডি ম্যাটেরিয়ালস এর কথা যদি বলো, আমরা আজকে তোমরা যারা হচ্ছে যে যেখান থেকে পরীক্ষা দিছো, সেটা হোক পঞ্চগড়, হোক দিনাজপুর, হোক হচ্ছে তোমার কুড়িগ্রাম, অথবা ধরো পিরোজপুর কিংবা কক্সবাজার, সব জায়গায় তোমরা ম্যাটেরিয়ালস ওখানে ছিল ব্রাঞ্চে তোমরা ঘাটাঘাটি করে দেখছো আমাদের ম্যাটেরিয়ালস এর মধ্যে কত বেশি যত্ন আছে এবং আমরা কত বেশি আদর ভালোবাসা দিয়ে বইগুলোকে তৈরি করছি। প্রতিটা পেজ নিয়ে আমরা চিন্তা করি, প্রতিটা পেজে আমরা যা দিয়ে চিন্তা করে দিই এবং কালার করে দিই, মাল্টি কালার আমরা ইউজ করি। এই জন্য ইউজ করি যাতে করে তুমি পড়লে তোমার মধ্যে বোরিং না আসে, তুমি যেটাকে প্রপারলি পড়তে পারো। এবং আজকে তোমরা সেটা দেখছো কিনা একটু বলো। একজন বলছে রেজাল্টটা দেন। ইয়েস, রেজাল্টটা দেন। আমি মনে হয় যে স্টুডেন্ট অধীর অপেক্ষা করছে, একটু রেজাল্টটা দেখায় আসি তাহলে। আমাদের একটা পার্ট আমরা একটু আলোচনা করি, একটা পার্ট একটু আলোচনা করা যায়। যেহেতু বাণিজ্য বিভাগের পুরোটা দেখিয়ে দিয়েছি, বাকিরা মনে করতেছে অবিচার করা হচ্ছে না, আমরা অবিচার দেখাই দিব তাদেরকে। হ্যাঁ ভাইয়া, বিজ্ঞান বিভাগের আমরা প্রাথমিক মেধা তালিকাটা দেখিয়ে দিতে চাই। বিজ্ঞান বিভাগের আমরা প্রাথমিক যে মেধা তালিকাটা, ওকে, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 47 থেকে ওই জায়গায় হচ্ছে 11 পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মনি, আর এখানে আমরা 11তম হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে রিফা, তারপর রিফা, শ্রেয়া, রূপম, এইভাবে চলছে। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও, তুমি সেখানে আছো কিনা এটা খুঁজে দেখো। ভাই যেমনটা বলছিলাম যে আমি যখন নিজে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে এসেছি, আমাদের সময় তো 120-এ পরীক্ষা হতো। 120-এর ভেতরে ছেলে পেলে 70 পেলে চান্স পাইতো, তার মানে 100-র ভেতরে সেটা কাউন্ট করলে 62, 63 বা 65%। যে দেখতে পাচ্ছেন যারা 11তম 12তম 66 এর বেশি পাইছে, তাহলে যারা এরকম নাম্বার পেয়েছে তারা যদি আরো ভালো মতো পড়াশোনা করে, চিন্তা করেন এরা শুধু চান্স পাবে না, জোর সম্ভাবনা থাকে তোমাদের ভালো সাবজেক্টে ভালো মেরিটে চান্স পাওয়ার, আমি মনে করি। কারণ তুমি আগামী আরো 3 থেকে 4 মাস নিজেকে প্রপারলি পলিশ করার মতো একটা সময় পাবা, আর ওই সময় যদি তুমি তোমাকে কাজে লাগাও অনেক দূর যেতে পারবা। তাহলে ভাই আমরা আবার একটু আপনি যেখানে আলোচনায় ছিলেন সেই আলোচনায় চলে যাই। আশা করি তোমরা স্ক্রিনশট রেখেছো, আমি একটু টাইম দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারো তোমরা। ওকে, আমরা এখন চলে যাই আমাদের আলোচনায়। ভাইয়া যেটা বলছিলেন হ্যাঁ, ডাউট সলভ, আমি স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলছিলাম। তোমাদের 35টা ম্যাটেরিয়ালস আছে তোমাদের জন্য। এর মানে কি দাঁড়াইলো? এর মানে দাঁড়াইলো তোমাদের বাইরের কোনো বই কেনা লাগবে না। কারণ অ্যাডমিশনের সময় কিন্তু আমরা কি পড়বো কি পড়বো না,
কিভাবে পড়বো, কোনটা আগে পড়বো, কোনটা পরে পড়বো, কোনটা শুরুর দিকে পড়তে হয়, কোনটা রান টাইমে পড়তে হয়, এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের কনফিউশন তৈরি হয়। এবং একজন স্টুডেন্ট হিসেবে তুমি যখন অ্যাডমিশন জার্নি শুরু করবা, প্রথম দিকে তোমার কিন্তু দিশাহারা লাগবে, আমাদের যেটা হইতো। এবং প্রচুর পরিমাণে মানুষ বলতো ওই বইটা পড়ো, ওই বইটা পড়ো, ওই বইটা পড়ো। কিন্তু আমরা যেটা করছি, আমরা যেটা করলাম সেটা হলো টোটাল প্যাকেজটা বইয়ের আমরা তোমাদের দিয়ে দেব। এবং এর মধ্যে আবার কোনটা দিয়ে তুমি শুরু করবা বিগিনিং লেভেলে, তারপরে তোমার মূল টাইমে কোনটা এবং রিভিশন পড়বে কোনটা, পার্ট বাই পার্ট ভাগ করে কিন্তু আমরা তোমাদের ওরিয়েন্টেশনে বুঝিয়ে দিয়েছি এবং সেভাবেই কিন্তু তোমাদের কাজটা করা লাগবে। এটা ডাউট সলভিং এর যে বাবলা একটু বলো, যুগান্তকারী সংযোজন। ভাই আমাদের সার্বক্ষণিক ডাউট সলভিং যেটা, যে তুমি যদি বাসায় মানে যে কোনো টিউটর রাখো, সে তোমাকে সপ্তাহে 3 দিন সময় দিবে, প্রত্যেকদিন 2 ঘন্টা করে সময় দিবে, কিন্তু তুমি সেই টিউটরকে কি রাত 10টা-11টার সময় নক করতে পারবে? প্রশ্ন আসে না। কিন্তু আমাদের এখানে 24/7 অর্থাৎ বছরে 365 দিন, মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন, দৈনিক 24 ঘন্টা যে কোনো সময় যে কোনো টপিকের প্রশ্ন। ভাই টাইপ করতে ইচ্ছা করতেছে না, তাহলে কি ছবি তুলে দাও, সেটাও ইচ্ছা করতেছে না, ভয়েস টেক্সট দাও তুমি। এইরকম সুবিধা দিচ্ছি, তোমাদের এক্সপার্ট প্যানেল যে কোনো টাইমে যে কোনো কোশ্চেনে তোমার অ্যানসার করবে, অ্যানসার পাওয়া যাবে। শাখাভিত্তিক সেবার মান, এটা আমাদের বলার কিছু নাই। আজকে যারা এখানে লাইভটা দেখছো, তোমরা বলো যে ঢাকা থেকে ভাই আপুরা গিয়েছিল কিনা? ইয়েস অর নো? এটা আজকে আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম হচ্ছে আজকে মতিঝিলে, হিমেল ভাইয়া ছিল আজকে মোহাম্মদপুরে, আমি ছিলাম মিরপুরে। নেক্সট যদি আবার হয়, দেখা যাবে যে কাউসার ভাই চলে গেছে চট্টগ্রাম, হিমেল ভাই চলে গেছে সিলেট, আমি চলে গেছি রাজশাহী। তো এরকম বাই রোটেশনে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরবো। আপনি কি এক জায়গায় সবগুলো ক্লাস নেবেন? আমি কিন্তু আজকে ওদের সাথে শেয়ারও করছি এটা, যে আমি কম বেশি উদ্ভাসে প্রায় 40টা ব্রাঞ্চে আমি ক্লাস নিয়েছি। তখন কিন্তু উদ্ভাসের ব্রাঞ্চ 80টা ছিল না, আরো কম ছিল, বাট আমি ক্লাস নিয়েছি কম বেশি 40টা ব্রাঞ্চে। এর মানে দাঁড়াইলো যে আমরা বাই রোটেশন সারা বাংলাদেশে একই টিচার প্যানেল আমরা সব জায়গায় গিয়ে ক্লাস নিয়ে থাকি। এই জন্য তুমি যেখানে আসো, তোমার বাড়ি যেখানে, তোমার সবচেয়ে কাছের ব্রাঞ্চ যেটা, যেখানে কোচিং করলে তুমি একদম মায়ের হাতে রান্না করা গরম ভাত খাইতে পারবা, তোমার সেই বিছানা যেখানে তুমি ঘুমাও, তোমার কোনো নতুন পরিবেশে এসে অ্যাডপ্ট করা লাগবে না, তোমার সেই পড়ার টেবিল যেখানে বসে তুমি পড়ো, তোমার সেই মশারি যেখানে তুমি নিরাপত্তার সাথে ঘুমাও, তাই না? এখনো অনেকে তো সুইং ভোটারদের মতো সুইং অ্যাডমিশন ক্যান্ডিডেটও আছে যারা এখনো ভর্তি হয়নি, ঢাকায় এসে হয়তো ঘোরাঘুরি করতেছে, ম্যাচ পাচ্ছে না। আমার কিন্তু ঢাকায় আসার পরে টাইফয়েড হয়েছিল, সেটা সত্যি কথা। তাইলে ভাই যারা ঢাকায় এসে ঘোরাঘুরি করতেছে ওদের কি ফিরে যাবে ওরা? তারা তুমি চাইলে তুমি ফিরে যেতে পারো। তোমার ভার্সিটি তোমার বাড়ির কাছে যে কোচিংটা আছে, বাসার থেকে তুমি যেখানে কোচিং করতে পারবা, তোমার সেই পরিবেশ যেখানে থাকলে তোমার কোনো বিরক্তি আসবে না। তোমার ঢাকা আসলে অ্যাডপ্ট করতে মিনিমাম 15-20 দিন টাইম লাগবে, আমি যেটা মনে করি আর কি। তো সেক্ষেত্রে তুমি ওই যে বললাম, তোমার সেই পরিচিত পরিবেশ সমস্ত কিছু আগের মতোই থাকবে, তোমার পেরেশানি কমবে, তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রিপারেশন নিতে পারবা। তো তুমি চাইলে সেটাও করতে পারো, কারণ আমরা সব জায়গায় সমস্ত কিছু সমানভাবে দিয়ে থাকি। যার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকের যে আমাদের যে সেমিনার ছিল, আজকের সমস্ত ভাইয়েরা কিন্তু আমরা ঢাকা থেকে গিয়েছিলাম সব জায়গায়, যাদেরকে তোমরা যেখানে পাইছো, এবং তারা ক্লাস নেওয়ার পরে আজকে আবার ঢাকায় ফিরে আসবেন, এবং এটাই হয়, আমরা সবসময় এটাই করি। দেন হচ্ছে গোছানো অনলাইন প্ল্যাটফর্ম, এটা আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা আমাদেরকে কতটা গোছানো মনে করো এখন পর্যন্ত। উদ্ভাসের আমি যদি বলি, আমরা যখন থেকে অনলাইন শিক্ষা কার্যক্রমটা খুব জোরদার হইলো, তখন থেকে আমরা যে পদক্ষেপগুলো নিলাম, এবং আমাদের এখন পর্যন্ত এতগুলো স্টুডিও যেগুলো দিয়ে আমরা তোমাদেরকে অনলাইনের ক্লাস থেকে শুরু করে এক্সাম থেকে শুরু করে, যেটা সবচেয়ে বড় প্রমাণ ভাবলাম আমরা আজকে যেভাবে দেখাইলাম তাদেরকে, কোয়েশ্চেনগুলো যে অ্যানালাইসিস ছিল, ওটা অনেক পরে আসে। প্রথম কথা চিন্তা করেন যে আমরা পরীক্ষা দিলাম, আগে মনে হতো 7 দিন 10 দিন টিচাররা খাতা চেক করবে, এরপর রেজাল্ট পাবলিশ হবে। ইয়েস, ওরা হয়তো অনেকে সন্ধ্যায় ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখনো বাসায় হয়তো পৌঁছায়নি, যাদের বাসা দূরে। আমি আজকে এমন অনেকে পেয়েছি যে ভাই গাজীপুর থেকে ঢাকায় পরীক্ষা দিতে আসছি, তারা জ্যাম ঠেলে হয়তো গাজীপুর পৌঁছায়নি, বাসে হয়তো বসে আছো তুমি, আমাদের রেজাল্ট পাবলিশ করা শেষ। একটা টিম টেকনোলজিক্যালি কতটা অ্যাডভান্সড হলে এরকম ফিচার দিতে পারে ভাই চিন্তা করেন। ছেলে বলতেছিল ভাইয়া পরীক্ষা দিয়ে, ও বাসার আগে থেকে ছিল, ভাই পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার আগে বাসায় মেসেজ চলে যায়, এবং যদি খারাপ করি তাহলে বাবা ধরে। তা আমি বললাম ভাই রেল লাইনের বাইরে গেলে তো ট্রেন স্বাধীন, এই স্বাধীনতার পরিণাম কি? এত স্বাধীনতার দরকার না, এখন চাপে থাকো, তাহলে তুমি ভালো করবা। এবং যারা ভর্তি হইছো আমি বলবো ডে ফার্স্ট, আমাদের ক্লাসগুলো কিন্তু 3 রকম, মাস্টার ক্লাস, লাইভ ম্যারাথন এবং হচ্ছে আর্কাইভ ক্লাস। যারা ভর্তি হয়েছে বিগিনারদের জন্য হচ্ছে মাস্টার ক্লাস। কেন? কারণ মাস্টার ক্লাসে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলোকে অ্যানালাইসিস করি ব্যাখ্যা সহ। তুমি আগামীকাল খেলতে নামবা, দেখবা আগের দিন ইন্টারন্যাশনাল ম্যাচে ওই উইকেটে গিয়ে চেক করা হয় কি অবস্থা, এর মানে দাঁড়াইলো ওইখানে আগামীকাল খেলা হবে। তো তুমি যে কম্পিটিশনে নামতেছো, ওই কম্পিটিশনে বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন আসছিল ওইটা সম্পর্কে ধারণা নেওয়া হচ্ছে তোমার জন্য প্রথম কাজ। এর জন্য মাস্টার ক্লাস ফর দ্য বিগিনার্স তুমি আগে দেখা শুরু করো। দেন তুমি হচ্ছে আমাদের যে লাইভ ম্যারাথন গুলো হবে, প্রতিটা ম্যারাথন আমরা যেভাবে নিব, আমাদের ম্যারাথন হবে সপ্তাহে 6 দিন।
এবং ভাই এখানে আমি যদি একটু অ্যাড করি যে অনেকে মনে করে আমাদের হচ্ছে 3 দিনের ব্যাচ, তাহলে সপ্তাহে 3 দিন ক্লাস নিচ্ছি, কিন্তু স্টুডেন্টরা এটা মিস করে যায় 3 দিন ব্যাচে তুমি 3টা ক্লাস করতেছো, আর আমরা ওই 3 দিনের উপরে ম্যারাথন ক্লাস কয়টা দিচ্ছি ভাইয়া? 6টা। কারণ প্রতিটা ডাবল কয়টা ক্লাস পাচ্ছে তাহলে? 6টা পাচ্ছে, আবার অফলাইন পাচ্ছে 3টা। এর মানে তুমি পাচ্ছ তো সপ্তাহে 9টা ক্লাস। আবার ভাই শুক্রবারগুলোতে আমরা সাবজেক্টিভ ক্লাস রেখেছি, তাহলে একটা সপ্তাহে 10টা ক্লাস রাখা হলে তুমি একটু বিবেচনা করে দেখতে পারো। আজকে ক্লাসে যে বলেছি যে আমরা তোমাদেরকে কোনো কিছুতে ফোর্স করতেছি না, তুমি এই ডিসিশন নাও, তুমি একটু কম্পেয়ার করতে পারো, দেখতে পারো এই সার্ভিসগুলো অ্যাভেইল করলে তোমার ভর্তি যুদ্ধটা ইজি হবে নাকি কঠিন হবে, এরপরে বাকি সিদ্ধান্ত তোমার এবং সম্মানিত অভিভাবক। একটু যদি রেশনালি ভাবো, তুমি 3 দিন অফলাইন ক্লাস করতেছো, 6 দিন ম্যারাথন করতেছো, এর মানে দাঁড়াইলো কি 9 দিন, 9টা ক্লাস তুমি করতেছো পার উইক। এর মানে কি 9 দুগুণে 18, মিনিমাম 20 ঘন্টার লেকচার তুমি আমাদের থেকে শুনবা। আমরা যারা মোটামুটি 12 থেকে 14 বছর ধরে পড়াই, আমি পড়াচ্ছি 16 বছর ধরে, আমি প্রায় 7 বছর ধরে পড়াচ্ছি। আমি নিজেকে একটু মুরব্বি বলি, আজকে বললাম আমি মুরব্বি, ছেলেরা বলতেছে মুরব্বি। ঠিক আছে, তোমরা যেভাবে রিলেট করে ফেলো। তা আমি পড়াচ্ছি 16 বছর ধরে, হিমেল ভাই আমার থেকেও সিনিয়র মানুষ। তো আমরা আমাদের সমস্ত কিছু তোমাকে ঢেলে দেব পার উইক 20 ঘন্টা ধরে। তো আশা করব তোমার পরিশ্রম সেখানে অনেক কমে আসবে। আমি একটু ভাই আবেগ শেয়ার না করে পারছি না যে আমাদের জেনারেশনটা চিন্তা করেন, ফার্স্ট জেনারেশন যদি আপনারা থাকেন, আপনার স্টুডেন্ট ছিলাম আমি বা আমার ব্যাচ, এবং আমার স্টুডেন্ট যারা তারাও এবছর ক্লাস নিচ্ছে, গত বছর থেকে ক্লাস নিচ্ছে, তাহলে আমাদের থার্ড জেনারেশন টিচার চলে আসছে অলরেডি। একটা টিম যদি ইনাফ এক্সপেরিয়েন্সড না হয়, তাদের কি 3 জেনারেশনের টিচার থাকা সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এবং অনেকের যে কোশ্চেন ছিল, আমরা কি ভার্সিটি এই উদ্ভাস চেয়েছিলাম, কমন একটা কোশ্চেন, উদ্ভাস ইঞ্জিনিয়ারিং ফাইন, উন্মেষ ওকে ফাইন, খ কেন? ভাইয়া আমরা কত আগে থেকে মডেল টেস্ট পড়াচ্ছি, বাংলা ইংলিশ 2018 সাল থেকে আমরা জিকে বাংলা ইংলিশ পড়াচ্ছি ডিতে, 2020 সাল থেকে আমরা উত্তরণ অপারেট করতেছি বাংলা ইংলিশ জিকে জায়ান্ট হিসাবে। ইনশাআল্লাহ থেকে উন্মেষের যাত্রা শুরু, আমরা সাধারণ জ্ঞান পড়িয়েছি, ইংলিশ পড়িয়েছি। হ্যাঁ, তেমনটা আমাদের আলোচনা হলো টিচার কোয়ালিটি নিয়ে, আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে দেখলাম ভাই, অলরেডি তোমাদের বলছি আমি। জি ভাই, প্যারালাল ওয়েতে কি স্টাডি ম্যাটেরিয়ালস, এটা আমাদের মুখের কথা না, প্রত্যেকটা ব্রাঞ্চে যে ভর্তি হতে হবে না, তুমি হাত দিয়ে পৃষ্ঠাগুলো উল্টায় দেখো, ম্যাপ বই দেখো, তুমি দেখো জিকে বাংলা রিটেনের উপর কি বই আছে, টেক্সট ইনসাইটস দেখো, তুমি এই বইগুলো দেখে নিজে ডিসাইড করো যে এইরকম গুণগত মান সম্পন্ন বই আর এক্সিস্ট করে কিনা। এখানে স্টাডি ম্যাটেরিয়ালসে আমি একটা কথা অ্যাড করব। দেখো, আমি একদম আমার ভিতর থেকে বলছি, তোমার সময়ে এটা বোঝা খুবই কঠিন কোনটা পড়বো আর কোনটা পড়বো না। তো স্টাডি মেটেরিয়ালস হাতে থাকলেও অনেক সময় অনেকে বুঝতে পারে না কোনটা দিয়ে শুরু করবে কোনটা দিয়ে শেষ করবে। আমরা কিন্তু পার্ট বাই পার্ট তোমাদেরকে গতকালও বলছি এবং আমরা এগুলো বলতে থাকবো, শুরুতে কি, তারপরে কি, তারপরে কি। সো স্টাডি মেটেরিয়ালস দিয়েই তোমাদের ছেড়ে দেবো না, কোনটাকে কিভাবে তোমার হজম করা লাগবে সেটার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সার্বক্ষণিক ডাউট সলভিং নিয়ে আলোচনা করেছি আমরা ইতিমধ্যে 24/7 শাখাভিত্তিক সেবার মান আমার না। যারা ভাই আপু যারা আছো, একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা ঢাকার সার্ভিস তোমাদের ব্রাঞ্চে পেয়েছো কিনা। রংপুর, দিনাজপুর, কক্সবাজার থেকে শুরু করে সিলেট, চট্টগ্রাম, সারা দেশের যত ব্রাঞ্চ আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, তোমরা বলো যে তোমাদেরকে লোকাল টিচার আজকে প্রোভাইড করা হয়েছে সেমিনারের জন্য, নাকি ঢাকা থেকে ভাই আপুরা গিয়েছে? তাহলে সেবার মান আমরা বলবো না, তোমরাই কমেন্টে জানিয়ে দাও, সবাই দেখো আমাদের সেবা আসলে কেমন। এটা অলরেডি কিন্তু প্রতিষ্ঠিত। আমার ধারণা যে এটা অন্তত কেউ মানে এটা নিয়ে অ্যালিগেশনসও নাই যে আমরা সেন্ট্রাল টিচার দিচ্ছি না, এটা কেউ বলেও না, অলরেডি প্রতিষ্ঠিত। এবং তোমাদেরকে আমি সেটা প্রুফ সহ দেখাইলাম যে আমরা কিভাবে সেন্ট্রালি সমস্ত টিচারকে কন্ট্রোল করি, সমস্ত টিচারকে সার্কিউলেট করি, তাই না? এবং অনলাইনের সাথে অফলাইনের সাথে অনলাইন ফ্রি। দেখো, এখানে একটা কথা আছে, আমরা সারা বাংলাদেশের সব শাখায় সমান ফিতে ভর্তি করি, যাতে করে সমান সার্ভিসটা আমরা দিয়ে থাকি। ঠিক আছে, সব শাখায় যেহেতু সমস্ত কিছু সমান, এটা কিন্তু মাথায় রাখবা। এবং অফলাইনের যে টোটাল ব্যাচ আছে, আমাদের যে মূল কোর্স, এর সাথে অনলাইনের যতগুলো সার্ভিস আছে সমস্ত কিছু তোমার জন্য ফ্রি থাকবে। আমরা যদি পরেরটাতে যদি একটু যাই, মানে যেখানে আমরা ব্যাচগুলো নিয়ে বলছি, যেখানে দেখো কম্বাইন্ড ব্যাচ, একটু পরেরটাতে যদি যাই, আরেকটাতে যদি যাই, আমরা তোমাদের যে টাকা পয়সাটা একটু পরে দেখাই। এই যে এটা একটু পেছন দিকে আসো বাবলা, আমি যেখানে শুরুতে ছিলাম। দেখো, আমাদের 3 রকমের ব্যাচ, একটা অফলাইন, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে কম্বো। তো অফলাইনে তুমি সমস্ত কিছু অনলাইনের গুলো পাবা, অফলাইন সার্ভিস তো থাকবেই। অনলাইনে মানে হচ্ছে অনেকে মনে করে যে ভাই আমি কোথাও না কোথাও অলরেডি ভর্তি হয়ে গেছি। আমি এমন স্টুডেন্ট অনেকে দেখছি, আমি বলছি ভাই আমি ভর্তি হয়ে গেছি কোথাও, এখন কি করবো, উদ্ভাস করতে ভালো লেগেছে, প্রেমে পড়ে গেছে, আপনাদের এত সার্ভিস, এত আয়োজন। আমি তাদের বলছি তুমি কাজ করো, তুমি অনলাইনটা নিয়ে ফেলো। কারণ শুধু অনলাইন যেটা, সেটা হচ্ছে 4000 টাকার ছোট্ট কোর্স, তোমার জন্য টাকা হিসেবে যদি বলি আর কি। এবং সেখানে সে কিন্তু মাস্টার ক্লাস, ম্যারাথন ক্লাস, আর্কাইভ ক্লাস, অনলাইনের যাবতীয় এক্সাম সবকিছু পাবে। আর তোমার কাছে যদি সময় ম্যানেজ করাটাই কঠিন হয়, আমি রিকোয়েস্ট করব কম্বো ব্যাচটাতে ভর্তি হওয়ার জন্য, কারণ এখানে তুমি সকল স্টাডি ম্যাটেরিয়ালস তুমি পেয়ে যাচ্ছ, প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস। সো তোমার কাছে যদি মনে হয় যে ভাইয়া আমি ক্লাস দুটো পাশাপাশি করতে পারবো না অফলাইন, যেহেতু ভার্সিটি কয়ের
প্রোগ্রামে ভর্তি আছি বা ইঞ্জিনিয়ারিং, তোমরা অনলাইন ক্লাস করো এবং আমাদের প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস পড়ো, ইনশাআল্লাহ তোমরাও ভালো প্রস্তুতি নিতে পারবা। ভাই অনেক কথা বলে ফেলতেছে, তো আরেক ঝলক দেখায় আসি, কি বলেন? ওরা বারবার বলতেছে ভাই আজকে যে আমরা গেছি আপনারা যে উৎফুল্ল হয়েছেন আমরা কেমন ছিলাম। ভাইয়া তোমরা 80,000 রেজিস্ট্রেশন করছিলা আজকের জন্য। আমি এই জন্য শুরুতে বলছিলাম যে তোমাদের যে রেসপন্স, এতে আমি অভিভূত হয়েছি। আমরা বিশেষত আমরা যেখানে গিয়েছিলাম আমাদের প্রত্যেকের আমরা আমাদের সাথে যে শেয়ারটা করলাম সেটি আমরা অভিভূত। তো চলো আমরা আবার দেখি। আমরা যেহেতু বিজ্ঞানের প্রাথমিক আমরা দেখেছি 50 থেকে 11 পর্যন্ত, মানবিকেরও ভাইয়া মানবিকের কতগুলো দেখা যায় বলেন? মানবিকের বিজ্ঞানের কি আমরা টপ 10 দেখাইছি ওদেরকে? না, বিজ্ঞানের টপ 10 দেখাইনি আমরা ভাই। তাহলে মানবিকের কি 50 থেকে 11 দেখাবো? বা একটু বেশি দেখাই মানবিকের, যেহেতু এখানে মানবিকের সিট বেশি। হ্যাঁ, আমরা তো রেশনালি ভাগ করেছি। রেশনালি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যেভাবে হচ্ছে বন্টনটা আছে, মানবিকের জন্য প্রায় 1800, সায়েন্সের জন্য প্রায় 1000, কমার্সের জন্য প্রায় 400-র মতো, 380 সামথিং, 300-র মতো। তা আমরাও এখানে সেই ওই অনুপাতে তোমাদের মেধাবী ভিত্তি যেটা সেটা দিব, যাতে করে কারো উপরে কোনো রকমের অবিচার না হয়। একটু মিউজিক হলে ভালো লাগতো ভাই, ওই যে মানে হার্টবিট করতেছে এরকম। যাই হোক, হার্টবিট এমনিতেই হচ্ছে, মিউজিকের দরকার হবে না, অটো মিউজিক হয়ে যাচ্ছে ন্যাচারালি। দেখো আমরা ভাইয়া 50 জন না, 100 জন না, আমরা 253 থেকে আমরা মেরিট লিস্টটা দেখি তাদের। 253 থেকে এখানে কত দেওয়া আছে? 214 পর্যন্ত। দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, স্ক্রিনশট নিতে পারো, এবং অনেকের নাম এখানে তোমরা পাবা। আই হোপ। কিছুক্ষণ আগে তোমরা বলা করতেছিলে একজন আরেকজনকে যে তুই আসিস। এখন দেখো তুমি যাকে চেনো সেখানে আছে কিনা, তুমি যে পরীক্ষা দিয়েছিলে তুমি নিজে আছো কিনা একটু দেখো, এবং তোমার অনুভূতি যারা নিজেকে খুঁজে পাচ্ছে একটু বলবা। যেমন এখানে আমরা একটু কমেন্টে যদি কোনো বিজয়ী পেতাম ভাইয়া, চিন্তা করেন সবার জন্য ইন্সপায়ারিং হতো ব্যাপারটা, এবং আমাদেরও ভালো লাগতো যে আমাদের মেধা তালিকায় থাকা স্টুডেন্ট এখানে আছে। একটু বলো তো কে পাইছো, নিজেকে খুঁজে পাইছো এমন কেউ? এমডি সৌরভ ইসলাম, এমডি ওমর ঢালি, হার্টবিট বার একজন বলতেছে, রুমানা আক্তার, সাজ্জাদ শাহিদ, ইয়েস একজনকে পাওয়া গেছে, সাজ্জাদ শাহিদ। আরেকজন কি যেন বলতেছে 218 তম একজনকে পাওয়া গেছে, হুমায়রা 253 200 কত? আমরা হুমায়রাকে পেয়েছি। 18 তম পাইছে হচ্ছে হুমায়রা। এক্স্যাক্টলি হুমায়রা, কংগ্রাচুলেশন। আর কে পাইছো, নিজেকে খুঁজে পাইছো এমন কেউ? একটু দেখতে দেই তোমাদেরকে প্রয়োজনীয় স্ক্রিন। আবারও বলছি, যারা সায়েন্সের আছো বা আর্ট মানে বিজনেসের আছো, তারা এখানে নিজেদের নাম খুঁজে না, তোমাদের জন্য আলাদা মেরিট লিস্ট, যেটা শুরুতে দেখিয়েছি, লাস্টে আবার দেখিয়ে দিব। 246, 246 মিম। তুমি চমৎকার, 246 মিম, কংগ্রাচুলেশন তোমাকে ডেফিনেটলি। আর কেউ? 219 কাফি। 219 কোথায়? ওই পাশে না? 219 215 219 কাফি। চমৎকার, তোমাদের প্রত্যেককে অভিনন্দন। যারা খুঁজে পাইছো বলতেছো, যারা পাও নাই খুঁজে যদি থাকো দেখো, তোমাদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। উদ্ভাস পরিবারের পক্ষ থেকে তোমাদের প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। তাহলে আমরা পরের অংশ চলে যাই। বাবলা, পরের অংশ আমি একটু হিমেল ভাইকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া আপনার অনেক স্টুডেন্ট থাকবে এখানে, ভাই যদি একটু আসতেন। একজন বলছে পরীক্ষাটা দেওয়ার ইচ্ছা ছিল, তাহলে কি তুমি পরীক্ষা দাও নাই? অসুবিধা নাই, সামনের সময়গুলোতে আমাদের যে জার্নি আছে সেখানে আমরা তোমাকে অবশ্যই এক্সপেক্ট করি। ভাই যদি একটু কিছু বলতেন আপনার স্টুডেন্টদের জন্য। আচ্ছা, কয়জন কি দেখি? এখানে তো অনেকেই আছে, এই যে 238 বলতেছে একজন, 229 নতুন মেধা বলতেছে। তালিকা যেটা 213 থেকে আমরা সেন্ট্রাল মেরিট যদি দেখি 211। আমরা একটু পার্থক্যটা বলে দেই, সিরিয়াল এবং সেন্ট্রাল মেরিটের ভিতর পার্থক্য কি। কোন পজিশনে আমরা টাই করেছি, একটা পজিশনে 2 জন, হ্যাঁ, কোন পজিশনে আমাদের টাই আছে। সো আমরা সেন্ট্রাল মেরিটটা বুঝবো হচ্ছে 211, আর যদি টাই সহ কাউন্ট করি তাহলে 213, এভাবে আসবে বিষয়টা, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি স্টুডেন্টদের ভিতরে আব্দুল্লাহ তাসনিম আছে, আমরা দেখতে পাচ্ছি এমডি সালিম মিয়া আছে, আমিনুর রহমান 247 একজন পাওয়া গেছে, 247। এরপরে সায়েন্স থেকে একজন বলেছে অলরেডি, সেও নিজেকে পাইছিল। 195 আছে একজন, আলহামদুলিল্লাহ বলছে। ধন্যবাদ তোমাকে, তোমার প্রতি অনেক ভালোবাসা, অনেক মোবারকবাদ। আমরা একটু পরেরটাও এগুলো দ্রুত যাব, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমরা 173 থেকে 134 পর্যন্ত মেধা তালিকা দেখতে পাচ্ছি। পরীক্ষা তাদের জন্য একটা সুখবর আছে, কালকে থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস এক্সাম দিতে পারবা, ঠিক আছে? কালকে থেকে তোমরা প্র্যাকটিস এক্সাম দিতে পারবে, এবং আমরা অ্যানসার পিডিএফ সহ গ্রুপে দিয়ে দেব। 178 পাইছে আরেকজনকে পাওয়া গেছে যে বলছে। তারপর আমরা পরের চলে যাই। পরের পেজে আমরা দেখতে পাচ্ছি 173 থেকে 134 পর্যন্ত মনি আক্তার, কারিমা আক্তার, অমর বিন আশ, এমডি আব্দুল্লাহ খান, জান্নাতুন নেসা। নিজেদের নাম কেউ খুঁজে পেলে এখনই জানাও, এন্ড স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত। সায়েন্স দেন পলাশ, ডেফিনেটলি দেবো। একটা পার্ট আমরা দিয়ে দিছি, বাকি পার্টটা দেবো। নিজেদেরকে একটু খুঁজে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। বাবলাদার একটা স্ক্রিনশট দিয়ে নিক। 132 থেকে 94 পর্যন্ত সেন্ট্রাল মেরিট। সিরিয়াল যদি দেখো 133 থেকে 94, সেন্ট্রাল মেরিট দেখলে 132 থেকে 94 পর্যন্ত। তোমরা একটু দেখো। তাসফিয়া নূর, ওমর ঢালি বলছে ভাইয়া আমি 237 তম। থ্যাংক ইউ ওমর ঢালি। একজন পাওয়া গেছে হচ্ছে 173 তম, জুই।
স্বপ্নবাস তরুণ এক আইডি, ওখান থেকে বলছো 202তম, এবং তোমরা যারা মেরিট করছো অনেকে আমাদের সাথে আছো, দিস ইজ অ্যামেজিং, থ্যাংক ইউ এভরিওয়ান। ছেলে এবং আরেকটা তোমাদের জন্য ব্যাপক খুশির ঘোষণা তার সাথে, মানে এই ঘোষণাটা যেটাকে আরো বেশি বুলন্দ করে দিবে, সেটা হচ্ছে আগামীকাল থেকেই তোমরা যে যে ব্রাঞ্চে পরীক্ষা দিছিলা, যারা হচ্ছে মেরিট করছো, মেধাবৃত্তির জন্য নির্বাচিত হয়েছে, তোমরা কিন্তু ইনশাল্লাহ যার যার ব্রাঞ্চ থেকে মেধাবৃত্তিগুলো গ্রহণ করতে পারবা। আজকে আমি জিজ্ঞেস করছিলাম একজনের মেধাবৃত্তি দিয়ে কি করবা, সে বলছে কি করবো ভাই এটা তো বলা যাবে না, বলে সে রহস্যময় হাসলো। তো এখনকার জেনারেশনের ছেলেবেলা তো তাদের হাসির অর্থ বোঝা মুশকিল। তো যেটাই করো করো, এটা একান্তই তোমার মেধার পুরস্কার। আমরা কিন্তু বলছি না যে এটা মানে মানে তোমাদের কোনো একটা পারিশ্রমিক এমন কিছু। আমরা বলেছিলাম এটা যে তুমি আজকে পরীক্ষা না দিলে কারোরই কিছু করার ছিল না, তুমি যে আসছো, তুমি যে পরীক্ষা দিয়েছো, তোমার যে মেধা, সেটার যে একটা ডেডিকেশন তুমি দেখাইছো, সেটার জন্য তুমি আমাদের কাছ থেকে একটা ভালোবাসা বা উপহার তুমি পাইতে পারো। এটা হচ্ছে সেই নিদর্শন। ওকে, আমরা 105 পেয়েছি, 105 105 এক্স্যাক্টলি। আব্দুল্লাহ মামুন 105 আব্দুল্লাহ আল মামুন আমরা দেখতে পাচ্ছি। আমরা পরেরটায় চলে যাই। আমরা 91 থেকে 54 পর্যন্ত কেউ আছো কিনা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও এবং দেখো। এমডি পারভেজ ইসলাম, অল্পনা খাতুন, মোহাম্মদ ইমরান, ইব্রাহিম মিয়া, নাজমুন নাহার, রিশাদ শেখ। আমি সবার নাম পড়তে পারছি না সময় স্বল্পতার কারণে, আমি যদি সিরিয়ালি সবার নাম 124 একজনকে পাওয়া গেছে, থ্যাংক ইউ। Congratulations. পরের অংশে চলে যাই। কংগ্রেচুলেশনস। এটা স্ক্রিনশট দ্রুত নিয়ে নাও সবাই। 91 থেকে 54, আশা করি এতক্ষণ স্ক্রিনশট নেওয়া শেষ। পরবর্তী 53 থেকে 14, কাছাকাছি চলে গেছো ভাইয়া। ড্রাস্টিক্যালি নাম্বারের চেঞ্জটা দেখেন, 69.75, হিউজ। তোমরা টিকে যাবা ইনশাআল্লাহ। তোমরা যে মার্কস অবটেইন করছো অলরেডি, আমরা খুবই অপটিমিস্টিক যে তোমরা এই প্রিপারেশন দিয়ে এই কোশ্চেন যে নম্বরটা পাইছো, আমরা তোমরা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের দেওয়ার চেষ্টা করছি, এবং সেটাকে যদি আগামী 3-4 মাস তুমি প্রপারলি হ্যান্ডেল করতে পারো, তোমার প্রিপারেশনটাকে রাইট ট্র্যাকে, যেটা আমরা তোমাদের জন্য করব, তাহলে তুমি একটা ভালো পজিশনে ভালো সাবজেক্টে চান্স পাবো, আমাদের বিশ্বাস। আমরা তো অনেক দেখলাম ভাইয়া। আমাদের এখন তাহলে জানা বাকি সায়েন্সের টপ 10 কারা এবং মানবিকের একদম প্রথম দিকে কারা আছে। সায়েন্সের টপ 10 আগে দিয়ে দিই ভাই। আমাদের একটু কথা ছিল, তাহলে কথাটা শেষ করে আসি। এখান থেকে আমরা যেখানে ছিলাম যে আমাদের মেধাবৃত্তি, আমাদের ব্যাচগুলো, তোমাদের রুটিন, তোমাদের সিলেবাস সবকিছু কিন্তু দেখতে পারবা। তোমাদের হচ্ছে উদ্ভাসে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে দেখতে পারবা। ব্যাচ টাইম দেওয়া আছে, তোমরা পছন্দ মতো যে কোনো ব্যাচ টাইমে ভর্তি হতে পারো। আমাদের আগামীকালকে তোমাদের ইংলিশ ম্যারাথন ক্লাসের মধ্য দিয়ে আমাদের লাইভ ম্যারাথন প্রোগ্রাম শুরু হচ্ছে। হ্যাঁ, লাইভ ম্যারাথন প্রোগ্রাম শুরু হচ্ছে এবং তোমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে 11 সেপ্টেম্বর। যাদের ব্যাচ শনি, সোম, বুধ, শুক্র, তাদের ক্লাস শুরু হচ্ছে 11 সেপ্টেম্বর। রবিবার থেকে যাদের ব্যাচ শুরু, তাদের ক্লাস শুরু হবে 12 সেপ্টেম্বর। অ্যাডমিশনের বেশি দিন নেই। অফলাইন যে ক্লাসটা সারা দেশে, আবার আজকে যে ভাইরা তোমাদের সাথে ছিলেন, তারা এত কষ্ট করে যে সারা দেশে তারা সার্কুলেট হয়েছেন, সেই পঞ্চগড়, সেই কক্সবাজার, টেকনাফ থেকে তেতুলি, আজকে উদ্ভাস পরিবার ছিল। তো সেই শিক্ষক আমাদের ভাইরা বোনেরা যারা আজকে তোমাদের সবার সাথে গিয়েছে, কথা বলেছে, তাদের প্রতি আমাদের থেকে পার্সোনালি আমি তোমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, তোমাদের প্রতি ভালোবাসা জানাচ্ছি। এবং এই টিচাররাই কিন্তু আবার অফলাইন ক্লাস যখন শুরু হবে, তখন থেকে আবার সারা দেশে তোমাদেরকে সেবা দিয়ে থাকবেন। ভাইয়া, আমার তো মেধাবৃত্তি দেখে অনেক মানে লুক্রেটিভ লাগছে। মনে হচ্ছে আমি যদি স্টুডেন্ট হতাম, আজকে পরীক্ষা হয়তো অংশগ্রহণ করতাম, একটা মেধাবৃত্তি পাওয়ার সম্ভাবনা হয়তো থাকতো। যাই হোক, তোমরা অনেক লাকি, তোমাদের জন্য এরকম সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমি এখন হিমেল ভাইয়া এবং কাউসার ভাইয়া দুজনকে একটু রিকোয়েস্ট করব যে সামনে আসার জন্য। আমরা ধাপে ধাপে আমাদের দুটো পার্ট বাকি আছে, যে আমরা মানবিক এবং হচ্ছে বিজ্ঞানের যে শীর্ষ মেধা তালিকা যেটা, সেটা দেখাবো। তার আগে আমরা যেহেতু বাণিজ্য বিভাগেরটা অনেক আগে দেখিয়ে ফেলেছি ভাইয়া, আমরা বাণিজ্য বিভাগেরটা আরেকবার একটু রিক্যাপ করে নিতে চাই এখন ভাইয়াদের সামনে। মাইকটা আমরা সামনাসামনি রাখতে পারি, সমস্যা নেই, এতে করে সুন্দর শোনা যাবে। ভাইয়া যেহেতু আমরা কিনা প্রপারলি একটু বইলো। ভাইয়া আমরা যেহেতু একটু সামনে আসেন। ভাইয়া যেহেতু আমরা বাণিজ্য বিভাগেটা একদম শুরুতে ছিল, তখন হয়তো অনেক স্টুডেন্ট ছিল না। তোমাদের জন্য আবারও দিচ্ছি, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা স্ক্রিনশট নিয়ে নাও। 50 থেকে 11 পর্যন্ত মেধা তালিকা এখানে আছে। তোমরা যারা এখানে মেধা তালিকায় আছো সবাই অত্যন্ত মেধাবী। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা এবং কংগ্রাচুলেশনস তোমাদেরকে। এবং সেই সাথে আমরা শিষ্যদেরকেও যদি দেখি ভাইয়া, হ্যাঁ, এখানে দেখো হচ্ছে আমরা
আফরা, এটা দেখেছিলাম মনে হয়। হ্যাঁ ভাই দেখেছিলাম, আমি একবার রিক্যাপ করছি। হ্যাঁ, রিক্যাপ করছি আমরা। আফরা হলি ক্রস কলেজ থেকে, নটরডেম থেকে আছে হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ থেকে, তারপর আদমজি থেকে আছে, তারপর দিকে রাজগুত্তরা মডেল কলেজ। যেসব সম্মানিত শিক্ষকগণ কলেজে তোমাদেরকে পড়িয়েছেন, তোমাদেরকে লেভেলে নিয়ে আসেন, যার কারণে তোমরা আজকে মেরিট করছো, আমাদের ভালোবাসা পাচ্ছ, সম্মানিত হচ্ছ, সেই শিক্ষকদের প্রতি আমাদের অন্তঃস্থল থেকে অনেক বেশি সম্মান, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সেই সাথে অভিভাবকদের, হ্যাঁ, তোমাদের বাবা মা অভিভাবক যারা ভাই বোন, আছেন তাদের যে ত্যাগ, তোমাদের পরিবার যারা, তোমাদের ফ্যামিলি মেম্বারদের যে তোমাদের জন্য সহযোগিতা, এবং তোমাদের যারা টিচার যারা তোমাদেরকে তৈরি করেছেন এখন পর্যন্ত, সবার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। তারপরে তাইলে আমরা এটা তো ভাইয়া তখন বিজ্ঞান বিভাগের একটা পার্ট দেখানো হয়েছিল, এখন বিজ্ঞান বিভাগের পুরো পার্টটা আমরা একটু দেই সবাইকে। সবাই একটা একটা করে স্ক্রিনশট নাও। বিজ্ঞান বিভাগ 207 থেকে 167 পর্যন্ত মেধা তালিকা, সবাই দ্রুত একটু স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। বলো রেজাল্ট পাচ্ছ, কেমন লাগছে? ওয়াও, 6th হয়েছে। আচ্ছা আচ্ছা, 6th, থ্যাঙ্কস গড, থ্যাংক ইউ। প্রান্তি রয়, তুমি কোথা থেকে বলছো প্রান্তি? যদি একটু বলতে, আমি একটু বলে দিচ্ছি তোমার যে খুশিটা সবার মধ্যে ছড়ায় দিই। এই যে প্রান্তি রয় হলিক্রস কলেজ থেকে। হলিক্রস কলেজ, আচ্ছা, ইয়েস, হলিক্রস। ইয়া, আর তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? তুমি তো হলিক্রসের হোম ডিস্ট্রিক্ট কোথায়? তুমি তোমার জেলাকে সম্মানিত করছো আই থিঙ্ক। কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া হওয়ার সম্ভাবনা আছে না? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, একজন পাচ্ছি হচ্ছে 37। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, টেনশনের কোনো কারণ নেই। নাম খুঁজে না পেলে কি তোমাদের কিন্তু এসএমএস চলে যাবে। অভিনন্দন প্রত্যেককে, ডেফিনেটলি। ইয়া, তো চলো তাহলে আমরা মানবিক দেখা, একজন বলতেছে। হ্যাঁ, আমরা সেকেন্ড পেজে 167 থেকে 126 পর্যন্ত বিজ্ঞান বিভাগের মেধা তালিকা, 167 থেকে 126 পর্যন্ত ভালো মার্কস পেয়েছে। একটা স্ক্রিনশট নিতে পারো। ভাইয়া চিন্তা করেন, এরা সায়েন্স পড়ে এসেছে, জিকে হয়তো নতুন, বাংলা ইংলিশ হয়তো ভাবে এক্সপ্লোর করেনি, অল্প সময় তারা যেরকম নাম্বার পেয়েছে। না, আমাদের একটা কিন্তু মোটামুটি লেভেলের মিথ আছে যে সায়েন্সের ছেলেপেলেরা হচ্ছে বাংলা পড়ে না, অথচ তারা ভালো করছে। তোমাদের জিকে একাডেমিক সিলেবাসে নাই, বাট তোমরা ভালো করছো। তোমাদের প্রতি আসলেই কিভাবে ভালোবাসা দেখাবো বুঝতেছি না। প্রান্তিক কুমিল্লা থেকে, এই যে বললাম না ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার অংশ। হ্যাঁ, আমি কি একটু নেপোটিস্ট হয়ে গেলাম? হতে পারে। আচ্ছা, সামনের দিকে 126 থেকে 86 পর্যন্ত আমরা স্ক্রিনশটটা নিয়ে নেই একটু। ওকে, কুমিল্লা সব সময় সেরা, এক্স্যাক্টলি। না, সবাই সেরা। আমি আবার বললে আবার সবাই বলবে যে না, বাবলা তো সিরাজগঞ্জ থেকে এবং নরসিংদী থেকে। দেখো, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ওই জোনটা আসলে ট্যালেন্টেড জোন, তাই না? আচ্ছা, যে ফার্স্ট হবে সে কোথাকার হয় তার আগে সবকিছু বলছি না, ও ফার্স্ট হলে তারপরে আবার বলবো। আচ্ছা, তারপরে চলো আমরা যাই। আশা করি স্ক্রিনশট নিয়ে আসে সেটা। আমরা পরের দিকে চলে যাই, 86 থেকে 47 পর্যন্ত আমরা কিন্তু কাছে চলে যাচ্ছি, নাম্বারও বাড়তেছে। 60% 100 এর মধ্যে, যে মেধা তালিকায় 47। চমৎকার চমৎকার। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা কথিকা দাস থেকে শুরু করে এখানে হচ্ছে রাজদীপ পর্যন্ত। ফাইন, তারপরে চলে যাচ্ছি বাবলা 47 থেকে 11 পর্যন্ত। দেখো, গাইবান্ধা ব্রাঞ্চ থেকে একজন 99 হয়েছে, তাই না? উত্তরবঙ্গে আমরা নরমালি জানি যে তোমরা তুলনামূলক সুবিধা কিছুটা কম পাও, কিন্তু তোমরা সেগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছ তোমাদের প্রতিভার মাধ্যমে। তোমাদের প্রতি স্যালুট। এবং উত্তরবঙ্গ থেকে যথেষ্ট ভালো ভালো, আমরা সেভি স্টার যখন হয়েছিল তখনও দারুণ দারুণ রেজাল্ট আসছিল, এবং আমরা আশা করবো আজকেও খুব দারুণ কিছু হবে। না, উত্তরবঙ্গের শিক্ষার্থীরা নিশ্চয়ই নিঃসন্দেহে মেধাবী ভাইয়া, আমাকে দেখলেই বোঝা যায়। তুমি সিরাজগঞ্জে, তুমি তো পুরোপুরি উত্তরবঙ্গ না, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া, তুমি মধ্যবঙ্গ, কিন্তু ওইদিকে টানতেছো আর কি। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখি আমরা 47 থেকে 11 পর্যন্ত দেখছি, মনি থেকে শুরু করে রিফা পর্যন্ত। তোমরা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব এখানে আছে। সময় স্বল্পতার কারণে আমরা জেলা এবং কলেজগুলোর নাম এখনো মেনশন করতে পারছি না, ঠিক আছে? আমরা একটা কম্প্রিহেন্সিভ রেজাল্ট আমরা দ্রুতই দেখব। 47 একজনকে পাওয়া গেছে, সানিকা মনি ভাইয়া। ওয়াও, আমরা কি টপ 10 এ যাব? যাওয়া উচিত, টপ 10 এ যাব। হ্যাঁ, বিজ্ঞানে টপ 10, বহুল কাঙ্ক্ষিত, প্রতীক্ষিত। অনেক টেনশন বাড়াই দিছিল, নার্ভ মানে কেমন হচ্ছিল নাকি, হার্টবিট। তো চলো আমরা, আমার নিজেরই টেনশন হচ্ছে ভাইয়া। সায়েন্সের ছেলেবেলেগুলো কেমন করছে একটু দেখি। আমরা টপ 10 কে যদি একের পর এক দেখাতে পারতাম তাহলে আরো ভালো হতো, কিন্তু না, সময় স্বল্পতা। একসাথে আমরা 10 জনকে ফ্ল্যাশ করব। আর ইউ রেডি? সাথে সাথে একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে হচ্ছে ফার্স্ট নোভা রাজগুত্তরা মডেল কলেজ 79.25। আরেকজন তাই হয়েছে, দেখো, এটাও 79.25। ওটা হচ্ছে তোমার নটরডেম কলেজ থেকে রিয়াদ
তারপরে তাসমিন, অর্থি, মিম, হচ্ছে তোমার হলিক্রস থেকে আবার, তারপরে পার্থ, তুষার, রিমঝিম, তানিম এবং তারপরে হচ্ছে তোমার তানুখি। তোমরা হলিক্রসের থেকে অনেক, এখানে হলিক্রস থেকে কয়জন? একজন, দুইজন, মাশাআল্লাহ। আমরা তারপর বাণিজ্য রাজুক বিভাগে থেকে দুইজন আছে। পেয়েছিলাম। বাণিজ্য বিভাগ রাজুক থেকে দুইজন। আচ্ছা, যে ফার্স্ট হয়েছে নোভা, তারপরে যে সেকেন্ড হয়েছে রিয়াদ, তোমার সমান নম্বর কিন্তু দেখো টাই। এবং এখানে দেখো 67 থেকে 79, খুব যে বেশি দূরত্ব এমন কিন্তু না। এখানে একটু বলে রাখি ভাইয়া, আমাদের ফার্স্ট নোভা এটা বললে ভুল হবে, আমরা দুজনকে ফার্স্ট হিসেবে পেয়েছি, চ্যাম্পিয়ন ডেফিনেটলি। যেহেতু নোভা পাই, এবং রিয়াদ। যেহেতু মার্কটা যেহেতু সেম, এটা আসলে আমরা সিরিয়ালে 1 এবং 2 বলছি, বাট তোমরা যেহেতু সমান নম্বর পাইছো, ইউ বোথ আর ফার্স্ট। ভাইয়া আমার টেনশনটা এই যে কোথায়? এখানে- ভাইয়া প্রাইজ মানি কি হবে? ভাগ হবে না তো আবার দুজনের ভিতরে? না, প্রাইজ মানে আমরা সমান সমানে দিয়ে দুজনে সমান সমান প্রাইজ মানি পাচ্ছ তোমরা। এই তোমরা কে কোথাকার ভাই আমরা একটু বলো। আমরা পার্থকে পেয়েছি 6। একটু হোম কংগ্রাচুলেশনস পার্থ। হোম ডিস্ট্রিক্ট না শুনলে ভালো লাগতেছে না, একটু বলবা? ভাই তোমরা একটু হোম ডিস্ট্রিক্ট সহ বলো ভাইয়া। এটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হলে বেশি ভালো হয়। উত্তরবঙ্গ হলে আরো বেশি ভালো হয়। কংগ্রেচুলেশন, এখানে বলছে হচ্ছে সাইফুল্লাহ, থ্যাংক ইউ তোমাদেরকে। তারপরে চলো, এই তোমাদের অনুভূতি কি বলো? রিয়াদ সেকেন্ড, নোনিও ফার্স্ট। হ্যাঁ ভাই, আমি বলেছি যে রিয়াদ সেকেন্ড, নোনিও ফার্স্ট। দুজনই ফার্স্ট হয়েছে। আমি কিন্তু টাই বলছি এখানে, তারপর ওই জায়গায় সেকেন্ড বলে ফেলছিলাম, আই এম সো সরি। যেহেতু নম্বরটা সেম, সো প্রত্যেকেই ফার্স্ট, এখানে সেকেন্ড বলে কোনো কথা নাই। তোমাদেরকে অভিনন্দন, মোবারকবাদ। এখন তোমাদের জন্য কত ইন্সপিরেশন দেখো, রাজুক থেকে ফার্স্ট, নটরডেম থেকে সেকেন্ড। তাইলে দেখো তোমাদেরই কিন্তু বন্ধু, তোমাদেরই কিন্তু সহপাঠী, ক্লাসমেট এই তোমাদের। তাসনিমকে পাওয়া গেছে এখানে একজন, তাসনিম। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে আমাদের মেধা তালিকায় 3য় স্থান অধিকার করেছে। এখন বলতে পারো ভাই দুইজন ফার্স্ট সেকেন্ড কোথায়? যেমনটা আমাদের হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা এটা ফলো করি, যেখানে টাই হয়ে যায়, যেহেতু 2টা পজিশন এখানে চলে গিয়েছে, তার মানে সে 3য় মেধা স্থান অধিকার করেছে। ঠিক আছে, এখানে মাঝখানে আমরা সেকেন্ড কিন্তু স্কিপড, এটা সিস্টেমে অটোমেটিক এটা জেনারেটেড হয়। যে কোনো ট্যাবিং মেথডে, যে কোনো ট্যাবুলেশন ফরম্যাটের ক্ষেত্রে এটা ইন্টারন্যাশনালি একটা স্বীকৃত পদ্ধতি। এটা আবার দেখো, এখান থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করলাম, বগুড়া গভর্নমেন্ট কলেজ, ওর বাড়ি সম্ভবত বগুড়া। তারপর এখানে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, সম্ভবত ওর বাড়ি কুষ্টিয়া, হতে পারে এটা, কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস তো হ্যাঁ, অ্যাটলিস্ট মোটামুটি হতে পারে। তো তোমরা দেখো প্রায় সারা দেশেই কিন্তু একটা ওয়েল ব্যালেন্সড, তাই না, যারা মেরিট করছো, এর মানে আমরা সবাই এগুচ্ছি সমানভাবে। ইনশাল্লাহ সামনে আর একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখব। তারপরে চলো আমরা চলে যাই এর পরের অংশে। ভাইয়া এখন আমরা তাহলে আরো বহুল কাঙ্ক্ষিত আমাদের অনেক কিছু রয়ে গেছে সামনে, যারা অপেক্ষা করছে, আমাদের বড় পোর্শন যারা, সংখ্যায় যারা বেশি। তাই বলছে, একজন বলছে ভাইয়া ওয়েল ডান, থ্যাংক ইউ। আমরা এই মেধা তালিকাটা লাস্ট বার দেখেছি মানবিকের ক্ষেত্রে 53 থেকে 14। আমার খুব জানার ইচ্ছা ভাইয়া, আমি আপনি কেউই কিন্তু এখনো রেজাল্টটা কিন্তু দেখিনি। ওরা যেমন প্রথমবারের মতো দেখছে, আমরা প্রথমবারের মতো দেখছি, একই এক্সাইটমেন্ট। এখানে আমি হিমেল ভাইকে ছাড়া এই খুশিটা আমি শেয়ার করতে চাই না। ভাইয়া যদি একটু সামনে আসতেন। যদি একটু সামনে আসতেন আপনি, তাদের সাথে একটু কথা বলেন। না না থ্যাংক ইউ। ভাই হ্যাঁ বল। আমরা দেখেছি ভাইয়া, এই মেধা তালিকা দেখেছি, and আমার খুব ভালো লাগে সিরিয়াল ভাষাতে তাদের যে নাম্বারগুলো বাড়তেছে, যত নাম্বার পাচ্ছে Yes, আমাদের কিন্তু unbelievable কিন্তু পুরো। ভাইয়া ফ্রি ক্লাস নিয়েছে, কাউসার ভাই ফ্রি ক্লাস নিয়েছে, আমি ফ্রি ক্লাস নিয়েছি। আমাদের ক্লাস থেকে একটু হলেও তাহলে উপকার হয়তো শিক্ষার্থীরা পেয়েছে। একইভাবে তোমরা অ্যাডমিশনের প্রত্যেকটা ধাপে ধাপে উপকার পাবা। এখানে আমাদের সার্থকতা, অন্য কোনো জায়গায় আমাদের এত খুশিও দিতে পারে না, এতটুকু আমাদের প্রাউডও করতে পারে না। একটু হিমেল ভাইয়ের কাছ থেকে আমি একটু শুনবো, ভাইয়া কেমন লাগতেছে আসলে এই সময়টা? অবভিয়াসলি আই এম সংক্ষেপে ভেরি মাচ বলে। এক্সাইটেড। আচ্ছা, আমরা সামনে আগাচ্ছি বাবলা। তাহলে ভাইয়া উইথ ইন্টেন্স হার্টবিট আমরা বহুল কাঙ্ক্ষিত মানবিক বিভাগের শীর্ষ মেধা তালিকাটা Top 10 দেখতে যাচ্ছি। আর ইউ রেডি? হিয়ার উই গো। বম্বিং ম্যান। ইয়েস, চমৎকার ভাইয়া, গভর্নমেন্ট রাজবাড়ী কলেজ থেকে প্রথম স্থান খুশবু। কিন্তু 81 এই মানে আজ করার মতো বিষয় না যে রাজবাড়ী, তারপরে হচ্ছে এখানে কুমুদিনী কলেজ, এটা টাঙ্গাইল, টাঙ্গাইল প্রবাবলি, হ্যাঁ, ইয়েস। তারপরে বগুড়া গভর্নমেন্ট কলেজ। দেখো তোমরা কিন্তু মানে প্রচলিত ধারণাকে চুরমার করে ফেলছো। আমি যদি একটু বলি, মানে আমরা নরমালি কি মনে করি, আমরা মনে করি যে সব মেধা বুঝি ঢাকায়, তাই না, এবং সবাই কোচিং করার জন্য ফার্মগেট চলে আসে, যে সব এই জায়গায়। কিন্তু দেখো উদ্ভাসে সব জায়গায় সমস্ত কিছু আছে, এর 1 নম্বর কথা। ভাইয়া আর দ্বিতীয়ত কথা, উত্তরবঙ্গের প্রাধান্য আপনি দেখেন, বগুড়া, কারমাইকেল কলেজ, রংপুর, রাজশাহী কলেজ, চমৎকার চমৎকার। উত্তরবঙ্গের শিক্ষার্থীরা এদের বাড়ি হয়তো ব্রাহ্মণবাড়ি, ওখানে যে পড়ছে। চমৎকার। আমি এটা আসলে হইতে পারে। প্রাউড তোমাদের প্রতি। এটা হইতে আমি পারে। কে কে আছো আমি সবাই, মানে আমরা সবাইকে চাই। এখন একটু রেসপন্স, ভাইয়া, আমি নামগুলো পড়ে দিই। আমি আসলে খুবই মনে প্রাণে চাই এখানে প্রত্যেকটা শিক্ষার্থী, তারা যদি জীবনে কখনো একবার হলেও ঢাকায় আসে, আমাদের সাথে যাতে সশরীরে তারা দেখা করে যায়।
তোমরা একটু- প্রাইজ মানি কিন্তু তোমাদের যেটা মেধাবৃত্তি yes, yes. সেটা কিন্তু তোমরা নিকটস্থ ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবা, কিন্তু অ্যাডমিশনের কারণে হোক বা যে কোনো সময় তোমরা একবার হলো আমাদের সাথে দেখা করে যাবা, তোমাদেরকে দেখতে পারলে আমাদের খুবই ভালো লাগবে। আমরা একটা একটা করে আসি ভাইয়া। খুশবু 81.25, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা মিলে বাণিজ্য বিজ্ঞান সেটাকে ছাপিয়ে আমাদের marks. হিউম্যানিটিস থেকে টপ মার্কস 81.25, হিউজ। চমৎকার ভাইয়া। ও কিন্তু হচ্ছে তোমার কোথাকার রাজবাড়ী খুশবু, তারপর হচ্ছে সয়া, ও হচ্ছে গভকুমুদিনী কলেজ টাঙ্গাইল, তারপর এখানে দেখছি সামিউল আলিম বগুড়া গভর্নমেন্ট কলেজ, বগুড়া গভর্নমেন্ট কলেজ, তারপর হচ্ছে আসাদ, তারপর তাবাসসুম, আসাদ হচ্ছে কারমাইকেল কলেজ রংপুর থেকে, তাবাসসুম রংপুর গভ কলেজ থেকে, তারপরে আলপনা রাজশাহী কলেজ থেকে, শিক্ষানগরী তুমি প্রতিনিধিত্ব করেছো, থ্যাংক ইউ, দারুন। ফারজানা আক্তার শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মানে এটা কিশোরগঞ্জ আমার যদি ভুল না হয়, ময়মনসিংহ, আচ্ছা ময়মনসিংহ, হ্যাঁ কারণ ওই রিজিয়নে। তারপর হচ্ছে তাইবা শেরপুর মহিলা কলেজ থেকে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে জাওয়াদ নটরডেম কলেজ থেকে, সম্পদ নটরডেম কলেজ থেকে। তোমাদের তো প্রভাব থাকবে স্বাভাবিক, কারণ তোমরা হচ্ছে মানে কি বলবো, তোমরা ঢাকায় আছো এই জন্য না, কিন্তু দেখো তোমাদের প্রভাবকে ছাপাই দিয়ে তারা কোথায় চলে গেছে। তোমরা সামনে আবার যদি কোনো কম্পিটিশন হয়, তোমরা একটু এই জিনিসটাকে আরেকটু ট্যাকেল দেওয়ার চেষ্টা করবা যে আমরা একটু সামনে দিকে যেতে পারি কিনা। নরমালি দেখো মানে আজকে সবচেয়ে বড় ব্যাপার যেটা, দেখো মেধাগুলো কিন্তু সারা দেশে সার্কুলেটেড প্রপারলি। এই যে এখানে আমরা দেখলাম হচ্ছে ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, তারপরে আবার রংপুর, তারপরে রাজশাহী, তারপরে ময়মনসিংহ, তারপরে শেরপুর, তারপরে ঢাকা, তারপরে আবার হচ্ছে ময়মনসিংহ, আবার বগুড়া, তারপরে বরিশাল গভ করে, যেখান থেকে যারা যারা আসো আমরা মোটামুটি 5টা বিভাগের প্রতিনিধিত্ব দেখে ফেলছি Yeah, ভাইয়া। খুশবু, সয়া আলিম, তারপরে হচ্ছে সামিউল আলিম, তারপরে আসাদ, তাবাসসুম, আলপনা, ফারজানা, তায়েবা, জাওয়াদ, সম্পদ, রকি, প্রমি, সঞ্জিদা, আফরোজ। তোমরা এর মধ্যে এখানে কারা কারা আছো একটু রেসপন্স করো। সঞ্জিদাকে দেখতে পাচ্ছি, সেকেন্ড হয়েছে। ইয়া, ওকে আমাদের প্রিকাস ছিল। তোমাদের অনুভূতিগুলোকে সংক্ষেপে জানাই দাও, লাগলো কেমন পুরো ব্যাপারটা? আমি পেয়েছি একজন বলছে, থ্যাংক ইউ। তাহলে রেজাল্ট জানা হয়ে গেল, চলো আমরা আস্তে আস্তে শেষের অংশগুলো নিয়ে আলোচনা করি। তোমাদের সাথে অনেকক্ষণ ধরে ছিলাম, তোমরা ধৈর্য ধরে ছিলে, তোমাদের প্রতি কৃতজ্ঞতা। তো আমরা একটু শেষ পার্টে তাদের সাথে যে কথাগুলো শেয়ার করতে চাই একটু সেখানে চলে যাব। দেখো একটা অ্যাডমিশন জার্নি, এটা 3 মাস বা 4 মাসের একটা জার্নি। এই সময়ে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমত সুস্থ থাকা, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা যত নিয়ামত প্রাপ্ত হয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। কারণ তুমি যদি সুস্থ থাকো বাদবাকি সমস্ত নিয়ামত গ্রহণ করতে পারবা। একজন ডায়াবেটিসের রোগী যেরকম মিষ্টি খেতে পারে না, কারণ ওইটা সে গ্রহণ করতে পারতেছে না, তাই না? তো সুস্থতা অনেক বেশি জরুরি। এই সময় তুমি যেখানেই থাকো, ঢাকায় থাকো, ঢাকার বাইরে থাকো, নিজেকে একটু যেভাবে ভালো রাখা যায় সেভাবে ভালো রাখার চেষ্টা করবা। এটা হচ্ছে 1 নম্বর কাজ। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মানসিক প্রশান্তির একটা বড় জায়গা হচ্ছে রবের দিকে ফিরে আসা, তাই না? তোমাকে ধর্মীয় যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো প্রপারলি করতে হবে। যারা মুসলমান তারা তোমাদের নামাজ থেকে শুরু করে প্র্যাকটিসগুলো, যারা অন্য ধর্মের আসো তোমরা তোমাদের ধর্মের প্র্যাকটিসগুলো করবা, এবং এখানে শান্তি আছে। এই মানসিক শান্তিটা তোমার ব্রেইনের যে হচ্ছে সেন্ট্রালাইজেশন, এটা এখন দরকার আছে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে, তাই না? আর তার চেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে তুমি যখন কি বলে সৃষ্টিকর্তার দিকে মুখ করবা, তুমি যখন ফিরবা, তুমি যখন ওইমুখী হবা, তখন দেখবা তোমার প্রত্যেকটা কাজের মধ্যে সাকসেস চলে আসবে। এটা একটা বড় জিনিস, এটাও তোমাকে মানতে হবে। কারণ আমরা কাজ করতে পারি, আমরা প্রচেষ্টা করতে পারি, এটা আমাদের হাতে আছে, বাট ফলাফলটা তৈরি করা, আমাকে সেরা বানায় দেওয়া, এটা তো আমার হাতে নেই, এটা উপর থেকে নির্ধারিত হবে। তো সেই চেষ্টা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ লেভেলে করতে হবে। তো এটা আমরা করব। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে বাবা মার বাধ্য থাকবো, মাথায় রাখবা। বাবা মা যেটা বলবেন সেটা শোনার চেষ্টা করবা। সেটা শুনলে যেটা হবে, তোমার ইহকাল পরকাল দুটোই কিন্তু সুগম হবে, 2 জায়গায় তুমি ভালো করবা। দুনিয়াবে সাফল্যের পাশাপাশি তুমি আখিরাতে সাফল্যও পাবা। এবং এই পৃথিবীতে আসার যে অ্যাসাইনমেন্ট আছে, একটা তুমি এমনি পৃথিবীতে আসোনি, সেই অ্যাসাইনমেন্ট যেটা, সেটার ব্যাপারেও মনে রাখো। আমরা যেন এই পৃথিবীতে আমাদের জন্মের দাগ রেখে যেতে পারি, অর্থাৎ আমি মারা যাওয়ার পরেও যেন আমার নামটা পৃথিবীতে থাকে, পরবর্তী জেনারেশন যেন আসলে বুঝতে পারে আমি এই নামে কেউ একজন এসেছিলাম, পৃথিবীর জন্য, মানুষের জন্য কিছু করে গেছিলাম। বাবলা, তোমার যদি কিছু বলার থাকে। না ভাইয়া, দিন শেষে আসলে আমি শিক্ষার্থীদের ভেতরে যারা শীর্ষ মেধাতে স্থান অধিকার করেছো তাদের খুশি, তাদের যে উচ্ছ্বাস, সেটা দেখে আমার আসলে খুবই ভালো লাগতেছে। আমি চাই এই উচ্ছ্বাসটা এখন থেকে শুরু করে তোমাদের ভর্তি যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকুক। তোমাদের এই যাত্রায় আমরা সবাই, আমি সহ আমাদের প্রত্যেকে আমরা থাকতে চাই, ঠিক আছে? আমরা থাকতে চাই। যারা অংশগ্রহণ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো কয়েকজনের নাম বলেছি মাত্র, ডেফিনেটলি এর বাইরে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছো, এটা তোমার কেবল একটা, এটাকে আমি
যদি যুদ্ধের মতো চিন্তা করি, ইজ আ ওয়ার। এখানে তোমরা জাস্ট একটা ব্যাটেলে পার্টিসিপেট করেছো আজকে, এরকম ছোট ছোট অনেক ব্যাটেল আসবে। দিন শেষে কোন ব্যাটেলকে জিতেছে কেউ মনে রাখবে না, মনে রাখবে ওয়ারটা কে জিতেছে। সো ভর্তি যুদ্ধটা তুমি শেষ জিতে ভালো যাও। যার সব সব ভালো ভালো তার। তার। এবং যারা আজকে ভালো করো নাই বা এনি চান্স হতে পারে না, একটা বড় টিম কিন্তু অনেক সময় একটা ছোট টিমের কাছে হারে, কারণ হচ্ছে ওই দিনটা ওই টিমের জন্য ছিল না। এমন ঘটে কিন্তু অনেক সময়, আমরা জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়াকে হারতে দেখছি। সৌদি আরবের কাছে হারার পরে কিন্তু আর্জেন্টিনা বছর যে বিশ্বকাপ জিতেছে ভাই, একটু মনে করিয়ে দিতে চাই আপনাকে। মানে- আর শেষ কবে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে ভাই? শেষ- সম্ভবত বাবলাটা জানে যে আমি একসময় ব্রাজিল সাপোর্ট করতাম, ঠিক আছে। এখন তোমরা বলে করতাম, তাহলে এখন কি করেন? এখন সামনের বিশ্বকাপ আবার ঠিক করব কোনো কিছু করা যায় কিনা। আমি বুঝতে পারছি ব্যাপারটা। তো অনেক সময় হয় এটা। তো তুমি হয়তো অনেক ভালো প্রিপারেশন ছিল তোমার, অথবা তুমি অনেক ভালো, বাট বাই এনি চান্স তোমার পরীক্ষাটা আজকে ভালো হয় নাই। হাল ছেড়ো না, মনে রাখো উইনার নেভার কুইট অ্যান্ড কুইটার নেভার উইন। যে হাল ছাড়ে সে জিতে না, আর যে জিতে সে কখনোই হাল ছাড়ে না। একদম শেষ সময় পর্যন্ত তোমার যদি 1% সম্ভাবনা থাকে, তুমি 99% তোমার শক্তি নিয়ে ঝাঁপায় পড়ো, সাফল্য আসবে ইনশাল্লাহ। শেষে আমি একটা জিনিসই বলতে চাই, এখনো ডিসিশন তোমাদের হাতে। হয়তো এখনো কেউ কোনো প্রোগ্রামে ভর্তি হওনি, হয়তো চিন্তা করছো। তোমরা নিজেদের বাসায় বাবা মার সাথে কথা বলে, বাবা মার বাইরে যাওয়ার দরকার নেই, নিজের ক্লোজ পরিবারের বাইরে, কারণ যত বেশি কথা শুনতে যাবা তত বেশি কনফিউজ হবা। কারণ আমার অ্যাডমিশনের জার্নি যেরকম, তোমার জার্নি সেম হবে না। আমার সাথে আমার বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে প্রত্যেকে এক একটা মেথড ফলো করতো, ঠিক আছে। এই জন্য একক কারো কথা না শুনে সেন্ট্রালাইজড কোনো অপিনিয়ন নেওয়াই ভালো। সো তুমি এবং তোমার বাবা মা এবং আপন ভাই বোন মিলে একটা সিদ্ধান্ত নিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এই ভর্তি যুদ্ধ জিততে গেলে তোমার নিশ্চিতভাবে গাইডলাইনের প্রয়োজন আছে। উদ্ভাসে ভর্তি হও বা না হও, আমরা যারা আছি আমরা তোমাদের বড় ভাই, তোমাদের আমরা শুভাকাঙ্ক্ষী। যে কোনো প্রয়োজনে, তোমাদের যে কোনো সমস্যায়, যে কোনো পরামর্শে আমাদেরকে তোমরা পাবা সব সময়। আমরা দেখবো না তুমি উদ্ভাসিয়ান নাকি উদ্ভাসিয়ান হওনি এখনো। সেটাই। যেহেতু তোমরা ভর্তি যুদ্ধে নেমেছো, আমাদের যে গ্রুপ আছে ভার্সিটি খ ব্র্যাকেটে বি ইউনিট উদ্ভাস, সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবা। যে কোনো সমস্যা আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করব। আমি Definitely. ব্যক্তিগতভাবে ভাইয়া, হিমেল ভাইয়া সহ আমাদের যে পুরো টিচার প্যানেল আছে, Yeah. প্রত্যেক টিচার সবাই। এবং কালকের ব্যাপারে হিমেল ভাইয়ের পক্ষ থেকে একটা ঘোষণা আছে, ভাই সেই ঘোষণা দিবেন এবং আজকে তোমাদের সাথে সেশনের সমাপ্তি ঘোষণা করবেন। একটা চমৎকার ঘোষণা আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই প্লিজ। ওকে, ঠিক আছে। কাউসার ভাই এবং বাবলাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ যাবত। আর ঘোষণা দিচ্ছি, কালকে আমাদের জার্নিটা শুরু হয়ে যাবে। আই মিন অফলাইন ক্লাসটা তো হবে এক সপ্তাহ পরে, কালকে থেকে ম্যারাথন শুরু। তো প্রথম ক্লাসটা ইংরেজি দিয়ে শুরু, কালকে পার্ট 1 হবে, তারপর পার্ট 2। সো আজকে আমাদের এই সেশন এই পর্যন্তই না বাবলা? হ্যাঁ, আর কিছু আছে? আজকে থামবো এখানে এবং তোমাদেরকে শেষ পর্যায়ে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। ভাই তোমাদের ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো, ভালোবাসা থাকলো এবং তোমরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছো আজকে সারাদিন ধরে এবং এই সেশনে, তার জন্য আবারও কৃতজ্ঞতা। আর বাবলার কথা দিয়ে শেষ করব, আমাদের গ্রুপটাতে অ্যাড হয়ে যাও। তোমরা উদ্ভাসিয়ান হও অথবা না হও, আমাদের যে সাহায্য আছে তোমাদের জন্য, আমাদের যে সাপোর্ট আছে, যে দোয়া আছে, সেটা অব্যাহত থাকবে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবার জন্য দোয়া, শুভকামনা। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।